কোচিং থেকে এসে দেখি রিদি আপু আসছেন। রিদি আপুর সাথে নিয়াম ভাইয়া, রিদি আপুর হাজব্যান্ড, আর নিধি ও রিদি আপুর মেয়ে আসছে। নিধি আমাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। আমি নিধিকে কোলে নিয়ে নিয়াম ভাইয়া রিদি আপুর কাছে যাই। কেমন আছো তোমরা? আপু কিছু বলার আগে নিয়াম ভাইয়া পট করে বলে ওঠে, আমরা তো অল টাইম ফার্স্ট ক্লাস থাকি। আমার ভালো থাকার ওষুধ তো আমার সাথেই আছে, তাহলে খারাপ কি করে থাকি শালিকা? তুমি তো এখন রুদ্র মানে আমার একমাত্র শালার বউ, তোমাকে এখন আমি কি ডাকবো? রিদি আপু নিয়াম ভাইয়াকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করবে? মেয়েটা মাত্রই বাসায় আসছে আর তুমি তোমার প্রশ্নের জুড়ি খুলে বসেছ। রিয়া, তুই আগে ফ্রেশ হয়ে নে, তারপর তোর সাথে আড্ডা দিব। জিজু আপনি যেদিকেই যান না কেন সব দিক দিয়েই কিন্তু আপনি আমার জিজুই থাকবেন। তাই যদি পকেট বাঁচানোর চিন্তা ভাবনা করেন তাহলে ভুলে যান। আপনি কিন্তু এখন আমাকে বিয়ের গিফট দেন নাই। রাত প্রায় 9টা বাজে। আমি, রুদ্র, হৃদি আপু আর নিয়াম ভাইয়া ডিনার করতে বসেছি। মামুনি আর আঙ্কেল অনেক আগেই ডিনার সেরে ফেলছে। আমরা এতক্ষণ রুদ্রর জন্য অপেক্ষা করেছিলাম। নিয়াম ভাইয়া মিষ্টি খেতে খেতে হঠাৎ বলে উঠলেন, শালাবাবু শুধু বিয়ে করলেই তো হবে না, কিছু দায়িত্ব তো পালন করতে হবে। সারাদিন শুধু হসপিটাল আর রুগী নিয়ে পড়ে থাকলেই হবে? ঘরের বড়োর দিকেও তো নজর দিতে হবে। আমি তোমাদের হানিমুন ট্রিট দিচ্ছি, তোমাদের হানিমুনের সব খরচ আমার। এখন বলে কবে যাবা আর কোথায় যাবে? উনি যাবেন আমার সাথে হানিমুনে? হাস্যকর। জিজু আপনি প্রথম কথাগুলোই ঠিক বলেছেন। উনি শুধু দায়িত্বই পালন করে আর কিছু না। উনি ওনার দায়িত্বের বাইরে এক চুল কাজও করেন না, কারো জন্যই না। সেখানে আমার সাথে হানিমুন যাবেন, সেটা স্বপ্নেই সম্ভব। মনের কথাগুলো মনেই থেকে গেল, আর প্রকাশ করা হলো না। উনি গম্ভীর গলায় বললেন, এখন কোথাও যাওয়াটা পসিবল না, হসপিটালের অনেক কাজ আছে। রিয়া আজকে প্রথম কোচিংয়ে গেছে, এখন কোচিং মিস দেওয়া যাবে না। তাই তুমি এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর কাজ আর পড়াশোনা তো সারা জীবনই করতে পারবে, হানিমুনে যাওয়ার সময় তো সারা জীবন পাবে না। তোমরা নিউলি ম্যারিড কাপল, এখনই ঘোরাঘুরির সময়। রিয়া তুমি কোথায় যাবে? যে এসব বিষয়ে এখন থাক, সময় হলেই আমি তোমাকে বলবো। ওর মাথায় এখন এসব ঢুকিও না, এমনি পড়াশোনা করে না, পরে দেখা যাবে এসব নিয়েই শুধু লাফালাফি করছে। আমার খাওয়া শেষ, আমি আসছি। উনি উঠে চলে গেলেন। আমি গাল ফুলিয়ে বসে রইলাম। উনি আবারও আমাকে সবার সামনে অপমান করলেন। আমি পড়াশোনা করি না, কেমন দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরেছে। আমি দফ করে চোখ খুলে ফেলি। চোখ খুলে সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছি পাচ্ছি না। নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে, হাত পা নাড়াতে পারছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি কি মারা যাচ্ছি? এমন দম বন্ধ করা অবস্থায় আমার চোখ উল্টে আসছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। আর কি প্রিয় মুখগুলো দেখা হবে না? ভাইয়ের সাথে দুষ্টামি করা হবে না? ওনার বকা কি আর খাওয়া হবে না? আমি মারা গেলে কি ডাক্তারবাবু কাঁদবেন? ওনার কি আমার জন্য খারাপ লাগবে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক ঝলক দেখতে পেলাম প্রিলিয়া আপু আমার গলা চেপে ধরে আছে। হে ওপেন ইউর আইস, তুমি এমন চটপট করছো কেন? ফিট করে চোখ খুলেই দেখতে পেলাম উনি আমার দিকে ঝুঁকে আমাকে ডেকে চলেছেন। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হঠাৎ আমি ওনাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে দিলাম। উনি তাল সামলাতে না পেরে আমার উপরেই পড়ে গেলেন। ভয়ে আমার শরীর এখনো থরথর করে কাঁপছে। যদি এটা স্বপ্ন না হয়ে সত্যি হতো তাহলে? ভাবতেই ভয়ঙ্কর অনুভূতি আমাকে গ্রাস করছে। উনি অস্থির হয়ে বললেন, কি হয়েছে? আমি ওনাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছি। উনি আমাকে নিয়েই সোজা হয়ে বসলেন। আমাকে শান্ত করার জন্য মাথায় বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললেন, এমন করছো কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কান্নার জন্য কথা বলতে পারছি না, কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। প্রিলিয়া আপু আমাকে মেরে ফেলতে চায়। একটু আগে আমার গলা চেপে ধরেছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল, অসহ্যকর অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো আর আমার সামনেই বসে আছো। এখন কান্নাকাটি অফ করো আর শুয়ে পড়ো। না, আমি ঘুমাবো না। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে ফিলিয়া আপু এসে আমাকে মেরে ফেলবে। তোমাকে কেউ মারতে পারবে না। এ আরাফ আয়মান রুদ্রে বেঁচে থাকতে কেউ তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি আরো অনেক কথা বলে আমাকে শান্ত করার চেষ্টা করছেন। এতক্ষণ আমি একটা ঘোরের মাঝে ছিলাম। ঘোর কেটে যেতেই নিজেকে ওনার এত কাছে দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে ওনার বুকে মাথা দিয়ে বসেছিলাম। ছি ছি, আমি নিজে থেকে ওনার
ওনার কাছে গিয়েছিলাম, নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে। আমি সিটকে ওনার থেকে দূরে সরে গেলাম। সরি বলে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লাম। কাঁথা দিয়ে মাথা ডেকে ফেললাম। লজ্জায় আর ওনার চোখের সাথে চোখ মেলাতে পারবো না। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। চোখ ডলে শোয়া থেকে উঠে বসলাম। উনি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছেন। উনি গায়ে একটা কালো রঙের শার্ট জড়িয়েছেন। ওনার গায়ের রঙের মাঝে যেন কালো রঙটা ফুটে উঠেছে। আজকে উনি সব কালো রঙের পরেছেন। কালো রঙে ওনাকে অপূর্ব লাগছে। উনি এতটা সুন্দর না হলেও পারতেন। ইচ্ছে করছে নজর ফোঁটা দিয়ে দিই, যেন কারণ নজর না লাগে। আজকে উনি কত মেয়ের হার্ট অ্যাটাক করাবেন আল্লাহই ভালো জানে। ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আমার দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে বললেন, কি? আমি চোখ সরিয়ে নিলাম। আজকে তোমাকে আর কোচিংয়ে যেতে হবে না, বাসায় থেকে রেস্ট নাও। আজকের কোচিংয়ের সব নোট আমি নিয়ে আসব। আমার জন্য আপনার আর সময় নষ্ট করতে হবে না, এত কেয়ার করার দরকার নেই। পরে ব্যাড হ্যাবিট হয়ে যাবে, আপনার ওপর নির্ভরশীল হয়ে যাব। আমি কারো উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চাই না। এমনিতেই কিছুদিন পরে চলে যাব। এখন আর কোনো খারাপ অভ্যাস করতে চাই না। আমি নিজের যত্ন নিজেই নিতে পারবো, আপনাকে টেনশন করতে হবে না। উনি আমার হাত চেপে ধরে বললেন, তুমি কিছুদিন পরে চলে যাবে মানে কি? আপনি হয়তো ভুলে গেছেন আমার এখানে কিছুদিন থাকারই কথা। ওনার কাছে থেকে নিজের হাতটা ছাড়িয়ে ওয়াশরুমে চলে এলাম। সবার সাথে দেখা হয়ে এখন অনেক ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা সবাই ভর্তি হয়েছে, এখন আর একলা একলা লাগে না। কোচিং থেকে বের হতেই বিহানকে দেখতে পাই। বিহানকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে বিহান আমাকে ডেকে ওঠে, রিয়া একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। সবার সাথে দেখা হয়ে এখন অনেক ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা সবাই এখানে ভর্তি হয়েছে, এখন আর একলা একলা লাগে না। কোচিং থেকে বের হতেই বিহানকে দেখতে পাই। বিহানকে দেখেও না দেখার বান করে চলে যেতে নিলেই বিহান আমাকে ঠেলে ডেকে ওঠে, রিয়া একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি দাঁড়াতে কেউ একজন টেনে আমাকে গাড়িতে তুলে নিল। আমি চমকে তাকাই। আমার অবস্থান এখন রুদ্রর কোলে। আমি জট করে ওনার কোল থেকে নেমে পাশের সিটে বসে পড়লাম। তারপর রাগী গলায় বললাম, কি সমস্যা আপনার? এভাবে কেউ টেনে গাড়িতে তুলে? প্রাক্তনের সাথে কথা বলতে পারেননি দেখে খারাপ লাগলেই আপনার কি? উনি হুট করে ঘাড়ে দাঁড় করিয়ে আমাকে সিটের সাথে চেপে ধরে চোখ রাঙিয়ে বলেন, আমাকে রাগিও না। তুমি আমাকে যতটা ভালো মানুষ মনে করো, আমি ততটা ভালো মানুষ নই। আমি নিজের জিনিস নিয়ে কতটা পজেসিভ তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি ওনার রাগকে পাত্তা না দিয়ে বললাম, আপনি কি জেলাস? উনি পট করে আমাকে ছেড়ে দিলেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি আমার করা প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। উনি ঠিকঠাক হয়ে নিজের সিটে বসে পড়লেন। গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, আমি কেন জেলাস হতে যাব? তোমাকে জেলাস হওয়ার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। ইউ আর মাই রেসপন্সিবিলিটি। তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। যে জিনিস থেকে তোমার ক্ষতি হতে পারে তার থেকে তোমাকে দূরে রাখাও আমার দায়িত্ব। দায়িত্ব শব্দটা শুনে আবার মনটা খারাপ হয়ে গেল। ওনার মুখে বারবার দায়িত্ব শব্দটা শুনে নিজেকে বোঝা মনে হয়, দম বন্ধ হয়ে আসে। কবে যে এই জীবনের সমাপ্তি ঘটবে? আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। কারো কাছে শুধুমাত্র তার দায়িত্ব হয়ে পড়ে থাকতে হবে না, কারো মুখ থেকে আর দায়িত্ব শব্দটা শুনতে হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিই। রাত 9টা বাজে। উনি মাত্রই বাসায় ফিরলেন। আমি ওনার দিকে নজর না দিয়ে বইয়ের দিকে মনোযোগ দিলাম। আজকে কোচিংয়ে প্রচুর পড়া দিয়েছে। সব শেষ করতে করতে হয়তো রাত 12টা বেজে যাবে। উনি এসে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। ফ্রেশ হয়ে এসে উনি ডিনার করতে চলে গেলেন। আমি সন্ধ্যার দিকে খেয়েছি, এখন আর খাবো না। এতক্ষণ ধরে পড়ছি, কিন্তু একটা পড়া কিছুতে মাথায় ঢুকছে না। উনি ডিনার সেরে রুমে আসলেন। আমি ওনাকে পড়া বোঝানোর কথা বলবো নাকি বলবো না তা নিয়ে দ্বিধায় আছি। পড়া বোঝানোর কথা বললে যদি উনি রেগে যান, দ্বিধাদ্বন্দ্ব ফাঁসে রেখে আমি ওনাকে আমতা আমতা করে ডাকলাম, এই যে শুনছেন? উনি চমকে ঘুরে আমার দিকে তাকালেন। আমি নিজেও চমকে গেলাম। আমি ওনাকে আগে কখনো এভাবে ডাকিনি। উনি কি রেগে গেলেন এভাবে ডাকায়? উনি ব্রু কুচকে বলেন, আমার বউ হওয়ার চেষ্টা করছো নাকি? বউ টাইপ ডাক দিচ্ছ? সরি, আমি এভাবে আপনাকে ডাকতে চাইনি। নিজের অজান্তে মুখ ফসকে বের হয়ে গেছে। অ্যাগেন সরি।
কেন ডেকেছো সেটা বলো। আমি ইতস্ত করে বললাম, আমাকে একটু পড়াটা বুঝিয়ে দিবেন? অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। এটা বলার জন্য এত আমতা আমতা কেন করছো? না মানে আপনি যদি রাগ করেন তাই আর কি। আমি কি সবসময় তোমার সাথে রাগারাগিই করি? না, আসলে আপনি মাত্রই হসপিটাল থেকে আসছেন, সারাদিন অনেক কাজ করেছেন, নিশ্চয়ই এখন অনেক ক্লান্ত। আমি এ সময় আপনাকে পড়া বোঝানোর কথা বলছি, রেগে যাওয়ারই কথা। উনি কিছু না বলে পড়া বোঝানো শুরু করলেন। উনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে চট করে বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমি ওনার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, ধন্যবাদ। উনি প্রত্যুত্তরে কিছু না বলে একটা বই নিয়ে এসে আবারও আমার পাশের চেয়ারটায় বসে পড়লেন। আমি নিজের পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরে উনি আমাকে ডেকে উঠলেন, রিয়া। হঠাৎ করে ডেকে উঠে আমি ভয় পেয়ে গেলাম। নিজেকে তাতস্থ করে উত্তর দিলাম, কি? ডিনার করছো তুমি? হ্যাঁ। কখন? ওই তো সন্ধ্যাবেলায়। তার মানে তুমি ডিনার করো নাই? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছ? না খেয়ে খেয়ে নিজের অবস্থা কি করছো? ক্লাস 6-এর একটা বাচ্চা মেয়ের ওজনও তোমার থেকে বেশি হবে। শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই তো দেখা যায় না। চলো এখনই খাবে। না, এখন খাওয়ার সময় নেই, এখনও প্রচুর পড়া বাকি। খেতে গেলে সময় নষ্ট হবে, পড়া না পারলে সবার সামনে অপমানিত হতে হবে। উনি কিছু না বলে উঠে চলে গেলেন। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। মুখের সামনে এক লোকমা ভাত দেখে চমকে গেলাম। পাশে তাকাতেই দেখতে পেলাম ওনার হাতে এক প্লেট ভাত, আর উনি আমার সামনে এক লোকমা ভাত ধরে রেখেছেন। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। উনি আমাকে খাইয়ে দিবেন? মনে হচ্ছে আমি স্বপ্ন টপ্ন দেখছি। এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? এখন দেরি হচ্ছে না? তাড়াতাড়ি খাবারটা খাও। আপনি আমাকে খাইয়ে দিবেন? সমস্যা কি? তুমি তো পড়ার জন্য খাওয়ার সময় পাচ্ছ না। শরীর যা অবস্থা করছো, 2 দিন পর দেখা যাবে রাস্তায় ঘাটে অজ্ঞান হয়ে পড়ে রয়েছ। কিছু না করেও আমি অপরাধী হয়ে যাব। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। উনি খাওয়ানো শেষ করে চলে গেলেন। কিছুক্ষণ পরে এসেই আমার বই অফ করে দিলেন। এই আপনি বই কেন বন্ধ করে দিলেন? অনেক পড়েছ, আর পড়াশোনা করতে হবে না। রাত জেগে পড়াশোনা করা ভালো না। বাকি পড়া সকালে শেষ করবে। সকালে তো আমি ঘুম থেকে উঠতেও পারি না। আমি ডেকে দিব, তুমি শুয়ে পড়ো। উনি ওনার কথা রেখেছেন। সকাল 5টায় ট্রেনে আমাকে ঘুম থেকে তুলেছেন। ঘুম থেকে তুলেই পড়তে বসিয়ে দিয়েছেন। 1 ঘন্টার মতো পড়ার পরে উনি আমার হাতে কফি ধরিয়ে দিলেন। আমি কফি দেখে অবাক হয়ে গেলাম। আপনি এত সকালে কফি কোথায় পেলেন? মামুনি তো এত সকালে ঘুম থেকে ওঠেন না। আমি বানিয়েছি। আপনি কফিও বানাতে পারেন? জীবনে তো কোনোদিন কিচেনে পা রাখতেও দেখিনি। শিখেছিলাম কারো জন্য। আমি আগ্রহ নিয়ে বললাম, কার জন্য? অরির জন্য। আমি জানি অরিকে, তবুও ওনাকে জিজ্ঞেস করলাম, অরিকে? কে হয় আপনার? অরে কেউ না, কিছু হয় না আমার। অনেক কথা বলেছ, এখন পড়তে বসো। উনি কফি মগ দুটো নিয়ে চলে গেলেন। আমি এবারও আশাহত হলাম। উনি এবারও এই বিষয়টা এড়িয়ে গেলেন। আর কিছুক্ষণ পড়াশোনা করে কোচিংয়ে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব পরছিলাম। তখন ওনার কথা শুনে চমকে যাই। কোচিংয়ে যাবা, আসবা, বাইরের কারোর সাথে যেন কথা বলতে না দেখি। একা একা আসার চেষ্টা একদম করবে না। এই বাসার ছাদটা আমার বরাবরই ভীষণ প্রিয়। ফুলে ফুলের ছাদ সজ্জিত। ছাদের মাঝখানে একটা দোলনা আছে। তবে আমার রেলিংয়ের ওপর বসতেই ভালো লাগে। এই বাসার ছাদের রেলিংটা একটা বেশি উঁচু, যার জন্য লাফিয়ে বসতে আমি হাতের ফোনটা রেলিংয়ের উপর রেখে লাফিয়ে রেলিংয়ের উপর উঠে বসলাম। বেলি ফুলের সুঘ্রাণে সারফাসটা মৌ মৌ করছে। সময়টা এখন গোধূলি লগ্ন। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। চারদিকটা সূর্যের লাল আভা ছেয়ে গেছে। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যাকে যাকে পাখি। সবারই নিজের নিজে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। শুধু সময় হয় না, আমার ডাক্তারবাবুর নিজের নিরে ফেরার। ফোনটা বাজছে। ফোনের শব্দ বিরক্ত লাগছে, তাই শান্ত পরিবেশে এই শব্দটা অসহ্যকর অনুভূতি দিচ্ছে। আমার ফোন দেখে জটফট ফোনটা রিসিভ করে ফেললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মু? আমি ভালো আছি, তুই কেমন আছিস? রুদ্রর সাথে সব ঠিকঠাক আছে তো?
আম্মু আমি একদম ঠিক আছি, আর ওনার সাথেও সব ঠিকঠাক আছে। বিহান তো প্রিলিয়ার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। শুনছিস কথাটা? কথাটা শুনিনি, তবে আমি তো জানতাম এই বিয়েটা হবার না। এক সময় না এক সময় এই বিয়েটা ভাঙবে। আম্মু আতকে উঠে বলে, তুই এটা আগে থেকে কি করে জানতি? তুই কিছু করিসনি তো? আমি কিছুই করিনি, তবে বাগ্নি অনেক বড় একটা গেম খেলেছে। এই গেম খেলার অপরাধে তাকে কি কি ভোগ করতে হবে সে নিজেও জানে না। কি গেম খেলেছে সেটা সময় হলেই জানতে পারবা। আম্মুর সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আজানের সুমধুর ধ্বনির কর্ণকুহুর হতে ছাদ থেকে নিচে নেমে এলাম। উনি ল্যাপটপ নিয়ে বিছানায় আধশোয়া হয়ে কাজ করছেন, আর আমি চেয়ারে বসে হেসেই চলেছি। এই তো কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় বান্ধবী ত্রয়ীর সাথে কথা বললাম। মেয়েটার সাথে কথা বলার পর থেকে নিজের হাসি থামাতেই পারছি না। মেয়েটা এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যে হাসি থামানো কষ্টকর হয়ে যায়। আমার হাসি দেখে উনি কিছুক্ষণ পর পর আমার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছেন। আমি ওনার দিকে দৃষ্টি পাত্তা না দিয়ে হেসেই চলেছি। তুমি হাসি থামাবা? তোমার হাসি দেখলে আমার বিরক্ত লাগে। হাসির শব্দটাও তিক্ত লাগে। আপনার বিরক্ত লাগলে আমি কি করব? আমারও তো বিরক্ত লাগে আপনার কথা শুনলে। আপনার কথা কর্ণগোচর হতেই মনে হয় কেউ কানের মাঝে মরিচ ঢেলে দিয়েছে। আমার কথা শুনতে বিরক্ত লাগলে কানে তুলে দিয়ে রাখো, তাহলেই আর আমার কথা শুনতে হবে না। সেম টু। আপনিও চোখ বন্ধ করে কানে তুলো বুঝে দিন, তাহলেই তো আমার হাসি দেখতেও হবে না, হাসির শব্দও শুনতে হবে না। আপনার কণ্ঠ একটুও ভালো লাগে না, কিন্তু জানেন আমাদের কোচিংয়ে একটা স্যার আছে, স্যারের কণ্ঠ এত মিষ্টি যে উনি কিছু বললেন না, তবে আমার কানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আমার আর কিছু বলার সাহস হলো না। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম। আজকে শুক্রবার, ওনারও ডিউটি নেই, আমারও কোচিং নেই, দুজনেরই আজকে ছুটি, কিন্তু উনি আমাকে কড়াকড়িভাবে ইগনোর করছেন। সকাল থেকে একটা কথাও আমার সাথে বলেননি। ওনার সাথে কথা বলতে গেলেও ফাঁস কাটিয়ে চলে যায়। হৃদি আপু আর নিয়াম ভাইয়া আজকে বিকেলে চলে যাবে, তাই সকাল থেকে মামুনি বিভিন্ন পদ রান্না করছে। আমি আর হৃদি আপু হেল্প করছি। রান্না শেষ হতেই মামুনিকে রেস্টে নিতে বলে আমি আর হৃদি আপু সব কিছু এনে ডাইনিং টেবিলে রাখলাম। নিধিকে বলা হলো সবাইকে ডেকে নিয়ে আসার জন্য। নিধি দৌড়ে চলে গেল। একে একে সবাই চলে এলেন, শুধু উনি ছাড়া। একটু পর নিধি টানতে টানতে ওনাকে নিয়ে আসছেন। দেখেই বোঝা যাচ্ছে যে উনি আসতে চাইছিলেন না। উনি চাইলেই হাতটা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু উনি তা করবেন না, আমি জানি। উনি নিধিকে প্রচণ্ড ভালোবাসেন, মুখে স্বীকার না করলেও সবাই বুঝতে পারে। সবাই হই হুল্লোড় করে খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু উনি একটা কথাও বললেন না। উনি চুপচাপ খেয়ে রুমে চলে গেলেন। আমিও তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমের দিকে দৌড় দিলাম। আমাকে এভাবে যেতে দেখে সবাই হেসে দিল। আমি রুমে ঢুকবো, এই সময় উনি রুম থেকে বের হয়ে যাচ্ছেন। আমি পিছন থেকে ওনার শার্ট খামচে ধরলাম। উনি ব্রু কুচকে পিছন ঘুরে তাকালেন। কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? উনি এবারও নিচ্ছুক। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। কথা বলছেন না কেন আপনি? ইগনোর কেন করছেন আমাকে? উনি এবার রেগে বললেন, তোমার সমস্যাটা কি? আমাকে না খোঁচালে তোমার ভালো লাগে না? আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। তুমিই তো গতকাল রাতে বললে আমার কথা শুনলে তোমার বিরক্ত লাগে। আমি তো তোমাকে ইগনোর করছি না, তোমাকে যাতে আমার কথা না শুনতে হয় তার চেষ্টা করছি। আমি তো জাস্ট মজা করে বলেছিলাম, আর আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। আপনি তো আমাকেও বলেছেন, তাই বলে কি আমি হাসি বন্ধ করে দিয়েছি? আপনি বুঝতে পারছেন না আপনার কণ্ঠস্বর না শুনলে আমার কষ্ট লাগে, বক্ষপিঞ্জরে চিনচিন ব্যথা হয় আপনার কথা না শুনলে। ড্রামাবাজ একটা। উনি ভিড় করে কথাটা বলে রুম থেকে চলে গেলেন। ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে সবাই, আর উনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে উনি কারোর জন্য অপেক্ষা করছেন। কলিং বেলের শব্দে উনি লাফিয়ে লাফিয়ে দরজা খুলতে চলে গেলেন। দরজা খুলেই কাউকে চাপটে জড়িয়ে ধরলেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কে এসেছে সেটা দেখার জন্য। কণ্ঠস্বর শুনে বুঝতে অসুবিধা হলো না কে এসেছে। ডাক্তারবাবুর প্রাণপ্রিয় বন্ধু ইলান ভাইয়া এসেছেন। লোকটার সাথে এর আগে আমার মাত্র 2বার দেখা হয়েছে, কিন্তু কণ্ঠস্বর চিনতে আমার একটু অসুবিধা হলো না। উনি এতটাই মজার মানুষ যে ওনাকে ভোলা যায় অসম্ভব। আমি ওনার দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললাম, কেমন আছেন ভাইয়া? আরে রিয়া যে, আমি তো ফার্স্ট
ক্লাস আছে। তুমি কেমন আছো? উফ, তোমাকে তো ভাবি ডাকা দরকার, যতই হোক বন্ধুর বউ বলে কথা, কিন্তু তোমাকে দেখে ভাবি ভাবি ফিলিংসটা আসছে না। রিয়াটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি আমাকে রিয়া বলেই ডাকবেন, সমস্যা নেই। আমাকে ছাড়া সবার সাথে কথা বললে হাসি মুখ থেকে সরতেই চায় না। আমার সাথে কথা বলতে আসলেই জঙ্গলিদের মতো বিহেভ করে। উনি বিড়বিড় করে কথাটা বললেও উনি আমার পাশে দাঁড়িয়ে থাকায় আমি ওনার কথাটা স্পষ্ট শুনতে পেলাম। এই অপমানের বদলা তো আমি পরে নিব। আরে নিয়াম ভাই যে, কেমন আছেন? আমি ফার্স্ট ক্লাস আছি। শালাবাবু, তুমি কেমন আছো? ভালো তো থাকবেনই, আমার বউ ভাগিয়ে নিয়ে গেছেন, আমি কেমনে ভালো থাকি? আমার বউ আমাকে চিনে না। রিদি আপু মুচকে হাসি দিয়ে বলে, কেমন আছো ইলান? ইলান ভাইয়া বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। তোমার মুখে নিজের নামটা শুনলে বুকে চিনচিন ব্যথা করে, সেটা কি তুমি বুঝো না? ইলান ভাইয়ার কথা বলার ভঙ্গিমা দেখে আমি পিক করে হেসে দিলাম। ইলান ভাইয়া বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। তোমার মুখে নিজের নামটা শুনলে বুকে চিনচিন ব্যথা করে, সেটা কি তুমি বুঝো না? ইলান ভাইয়ের কথা বলার ভঙ্গিমা দেখে আমি পিক করে হেসে দিলাম। আহ রিয়া, তুমি আমার কষ্ট দেখে এভাবে হাসতে পারো না। তুমি না আমার বোন, তোমার উচিত আমার এই কষ্টে কেঁদে কেঁদে বন্যা বানিয়ে দেওয়া, আর এই বন্যার পানিতে যেন তুই ভেসে যাস। ইলান ভাইয়া দ্রুত রুদ্রকে থামিয়ে দিয়ে বলে, তুই চুপ থাক। কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বেয়াদব মহিলা আমাকে ধোঁকা দিয়ে বিসিএস ক্যাডার বিয়ে করে ফেললো। আমি এই কষ্ট কই রাখি? তোর উচিত এই কষ্টে কচু গাছে ফাঁস দেওয়া। ইলান ভাইয়া আর রুদ্রর কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। আমি বেশ আগ্রহ নিয়ে ইলান ভাইয়াকে প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া, আপনারা রুনা আপুর তো লাভ ম্যারেজ, তাই না? ইলান ভাইয়া মাথা দুলিয়ে সম্মতি জানায়। তাদের লাভ স্টোরি জানার জন্য আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি অনুরোধ স্বরে বলি, ভাইয়া আপনাদের লাভ স্টোরিটা বলুন না। বলার মতো কোনো লাভ স্টোরি আমাদের নেই। আমাদের লাভ স্টোরিতে ছিল না কোনো বিলেন আর না কোনো বাধা। আর 4-5টা প্রেমের মতোই আমাদের প্রেমটা শুরু হয়েছিল। হাই স্কুল লাইফ থেকে আমাদের প্রণয় শুরু। তখন থেকে আমরা একসাথে আছি, এখন পর্যন্ত একসাথেই আছি। স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ শেষ হলো, ভার্সিটি লাইফে আমরা দুজন আলাদা হয়ে গেলাম। ও ভার্সিটিতে ভর্তি হলো আর আমি মেডিকেলে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ফার্স্ট কি। আমি হাত দিয়ে মুখ ডেকে বললাম, চি নাউজুবিল্লাহ, ভাই এসব কি বলেন? বেডরুমে কার্যকলাপ পাবলিক প্লেসে বলছেন কেন? রুদ্র আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে ফেলে। ইলান, তুই এখনো শিখলি না কোথায় কি বলতে হবে? বাচ্চা মেয়েদের সামনে এসব কেউ বলে? বাচ্চারা এসব কথাবার্তা হজম করতে পারে না। আমি ওনার দিকে নাক ফুলিয়ে তাকাই। নিয়ম ভাইয়া হাসি মুখে বলে, রিয়া এমন করছো কেন? রুদ্র তো। নিয়ম ভাইয়ার কথার মাঝেই রুদ্র কাশতে শুরু করে, যেন কাশতে কাশতে যক্ষা রোগীর ট্যাগ নিয়ে নেবেন। দিদি আপু নিয়ম ভাইয়ের মুখ চেপে ধরে চোখ রাঙিয়ে তাকায়। লজ্জায় আমি হাসপাস করছি। উনি কাশতে কাশতে উঠে চলে যেতে নিলে ইলান ভাই ওনাকে টেনে আবার বসিয়ে দেয়। এমন রং করছিস কেন? 2 দিন পর বাচ্চার বাপ হয়ে যাবে, এখনো আমাদের সামনে ঢং করস। বিয়ের আগে তো বিয়ে করবি না বলে বাড়ি মাথায় তুলে পেলছিলি, এখন তো বউ ছাড়া বাঁচস না। তোর মতো আমার মাথায় এত বাচ্চা ঘুরে না। আমার মাথায় বাচ্চা ঘুরে তো কি হয়েছে? আমি তো প্ল্যান করে নিয়েছি আমি প্রত্যেক বছর একটা করে বাচ্চার বাপ হব। আগে একটার হয়ে নে, তারপর বাকিগুলোর চিন্তা করিস। আল্লাহ চাইলে। আমি দৌড়ে ওখান থেকে রুমে চলে এলাম। ওনাদের এসব বেফাস কথাবার্তা আর নিতে পারছিলাম না। সবাই যেন লজ্জা শরম বাজারে বিক্রি করে দিছে। দিদি আপুরা এখানে আছে, ইলান ভাইয়াও যখন এখানে আছে, সিদ্ধান্ত নেওয়া হলো সবাই মিলে ঘুরতে যাওয়ার। বাদ সাধলো মামুনি আর আঙ্কেল, ওনারা কিছুতেই যাবেন না। অগত্যা ওনাদের ছাড়াই আমাদের যেতে হচ্ছে। রেডি হচ্ছিলাম, কিন্তু সমস্যা হলো রুমে একটাই ড্রেসিং টেবিল আর একটাই আয়না। উনিও রেডি হবেন আর আমিও রেডি হব। আমি হিজাব পরছিলাম ঠিক তখনই উনি আমার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা শুরু করে দেন। আমি বিরক্ত হয়ে ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এতে ওনার কাজে ভেঘাত ঘটলো। আমার সামনে দাঁড়ানোর মতো আর জায়গা নেই। আমি একেবারে ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছি। উনি আমাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে আমি বিরক্ত হয়ে ওনাকে বলি, কী সমস্যা
আপনার? এমন বাচ্চামো কেন করছেন? আপনি যে লম্বা, আমার পিছনে দাঁড়িয়েও তো আপনি অনায়াসে রেডি হতে পারবেন, কিন্তু আমি তা পারবো না। আপনার পিছনে দাঁড়িয়ে আমি কিছুই দেখতে পারবো না। এত খাটো হয়েছো কেন? কমপ্লেন খাওনি? ইউনো, তোমার সাইজ একদম আঙ্গুলের মতো। রাগে দুঃখে চোখ দিয়ে পানি চলে আসছে। এর আগে কেউ আমাকে এভাবে বলেনি। রাগে আমি রুম থেকে চলে এলাম। মামুনির রুমে গিয়ে হিজাবটা পরে নিলাম। গাড়ির কাছে গিয়ে দেখি নিয়াম ভাইয়া, দিদি আপু। নিধি, ইলান ভাইয়া আগে থেকেই বসে আছে। এখন শুধু 2টা সিটে খালি আছে, একটা ড্রাইভিং সিট আর একটা ড্রাইভিং সিটের পাশেরটা। উনি যে ড্রাইভ করবেন সেটা আমি জানি। আমি কিছুতেই ওনার সাথে বসবো না। ইলান ভাইয়া, আপনি সামনে আসবেন প্লিজ। আমি মিষ্টি বোনটার কথা নিশ্চয়ই শুনতাম, কিন্তু কি বলো তো, আমার মাথা কেমন ঘুরছে, শরীরটা কেমন লাগছে। তুমি প্লিজ সামনে বসে পড়ো। বমি বমিও লাগছে। এখন যদি আমি রুদ্রের শরীরে বমি করে দেই, তাহলে আর রুদ্র আমাকে আস্ত রাখবে না। তাই তো এমন একটা জায়গায় বসেছি, এক পাশে জানালা, অন্য পাশে পাক্তনের গায়ে বমি করে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছি। আমি ওনার লজিকে লেস কথাবার্তা শুনে বেশ বুঝতে পারছি সব সামনে না বসার বাহানা। যেতে একদম ইচ্ছে করছে না। আমি না গেলে সবার মন খারাপ হবে। এর মাঝে উনি এসে ড্রাইভিং সিটে বসে পড়লেন। কেউ একজন কি গাড়িতে উঠবে, নাকি তার যাওয়ার ইচ্ছে নেই? তাকে ফেলে চলে যাব নাকি? আমি ফুসফুস করতে করতে নিজের সিটে বসে পড়লাম। আমি বসতে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকে ইলান ভাইয়া ওনাকে এদিক ওদিক তাকাতে বলছেন, তো আবার অন্যদিকে। আচমকা ইলান ভাইয়া চিৎকার করে বলে ওঠে, রুদ্র, তুই বাম দিকে তাকা, দেখ কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে। আচমকা চিৎকার করে ওঠায় রুদ্র। ঘাবড়ে গিয়ে হুট করে গাড়ি ব্রেক কষে। এদিকে আমি রাগে সিট বেল্ট বাঁধতেই ভুলে গেছি। নিয়াম ভাইয়ের জন্য শুধু ব্যথা পাইনি, আমি হেলে পড়তে নিয়াম ভাই আমাকে পেছন থেকে ধরে ফেলেন। রিয়া, তুমি সিট বেল্ট বেঁধে বসবা না? এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হতো, আমাদের ঘুরা রেখে হসপিটালে যেতে হতো। যেহেতু তুমি কাকে কি বলছো? ওর তো কোনো কমন সেন্স নেই, খাদা একটা, শুধু রাগই দেখাতে পারে। সবাইকে অস্থির না করলে এই মেয়ের শান্তি হয় না। রিডিকিউলাস। উনি নিজেই আমার সিট বেল্ট বেঁধে দিলেন। আমি মুখ ঘুরিয়ে নিলাম, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছি। উনি এভাবে আমাকে সবার সামনে না বললেও পারতেন। অভিমানের পাল্লা ভারী হচ্ছে। আমি জানি আমি অভিমানে অপাত্রে দান করছি। উনি কখনোই আমার অভিমান বুঝবেন না। অভিমান বাঙানো তো অনেক দূরের কথা। কি সমস্যা তোর? এমন চিৎকার করছিস কেন? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। আমি তো শুধু চেক করছিলাম তোর দৃষ্টি শুধু রিয়াতেই সীমাবদ্ধ নাকি অন্য মেয়ের দিকেও যায়। আমি ওর দিকে তাকাবো কেন? তুই এসব আজাইরা জিনিস বাদ দিয়ে নিজের কাজে মন দে। সারাদিন তুই শুধু মাথায় এসবই ঘুরে। রুদ্রর কথা শুনে ইলান ভাইয়া মুখ কালো করে ফেলে। গাড়ি জুড়ে শুধু নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। গাড়ি চলছে আপন গতিতে। এই নিস্তব্ধতা ভেঙে হুট করে রুদ্র বলে ওঠে, সরি, আসলে তুই এভাবে চিৎকার করে উঠলি তাই রেগে গিয়েছিলাম। তুই তো জানিস আমি চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করি না। প্লিজ কিছু মনে করিস না। আমি বাইরের দিকে তাকিয়ে অনিমেষ তাকিয়েছি। প্রথমে ভেবেছিলাম উনি আমাকে সরি বলেছেন। আমি তো এমন কেউ না যে উনি আমাকে সরি বলবেন। আমি ওনার জীবনের গুরুত্বপূর্ণ কেউ না তো। ওনার তো আমার মন খারাপে কিছু যায় আসে না। আমার জীবনে আমার অবস্থান একটা আগাছার মতো। আগাছা যেমন মানুষ উফরে ফেলে, তেমনি একদিন উনিও আমাকে ওনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু আমি তো সেই সুযোগ দিব না। তার আগে আমি ওনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। এতটাই দূরে যাব উনি আমাকে আর কখনো খুঁজে পাবেন না। সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু আমি নিচ্ছুক। রুনা আসুক, তারপর আমি তোর হাসি বের করব। আমি বলবো তুই অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, তাদের প্রশংসায় পঞ্চমুখ, মাঝে মাঝে চোখও মারিস। ছি রুদ্র, তোকে তো আমি ভালো ভাবতাম, আর তুই আমার সংসার ভাঙতে চাইছিস? তোর ড্রামা অফ কর। সবাই মিলে আজ অনেক ঘোরাঘুরি করলাম, একসাথে সবাই হাওয়ায় মিঠাই খেলাম। উনি প্রথমে খেতে না চাইলেও ইলান ভাইয়ের জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছেন। বর্তমানে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল। রুদ্র আর ইলান ভাইয়া কি যেন একটা জরুরি কাজে গিয়েছে। যাওয়ার আগে অবশ্য আমাকে গাড়িতে বসে থাকার কথা বলে গিয়েছিল। হৃদয় অপরে নিজেদের বাসায় চলে গেছে। হুট করে কেউ একজন আমার হাত ধরে রাস্তার
পাশ থেকে সরিয়ে নিল। সাথে সাথে তীব্র বেগে একটা গাড়ি আমার পাশ ঘেঁষে চলে গেল। আচমকা এমন হওয়াতে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। আর ইউ ওকে? পুরুষালী কণ্ঠ কর্ণগৌর হতে আমি মাথা তুলে তাকালাম। চোখের সামনে স্বল্প পরিচিত একটা মুখ। এই লোকটা আগেরবারও আমাকে বাঁচিয়েছিল, এবারও আমাকে বাঁচালো। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আমি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। আবারও আপনি আমাকে আমার জীবন বাঁচালেন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এর তুলনায় ধন্যবাদটা সত্যিই সামান্য। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ থাকার দরকার নেই, এটা আমার কর্তব্য ছিল। চোখের সামনে একজনকে তো আর মরতে দেখতে পারি না। আমার জায়গায় আপনি হলেও হয়তো এই কাজই করতেন। বাই দ্য ওয়ে, 2 বার দেখা হলো, কিন্তু আপনার নামটা জানা হলো না। আমি ইফাত, আপনি? রিয়া। নাইস নেম, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমি আসি, আর একটু সাবধানে চলাফেরা করবেন। আই থিঙ্ক আপনাকে কেউ মারার চেষ্টা করেছিল। আপনাকে বাঁচানোর জন্য তো সবসময় আর আমি থাকবো না। উনি আমাকে ভাই বলে চলে গেলেন। আমিও সৌজন্যমূলক হাসি দিয়ে ভাই বললাম, কিন্তু আমার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কে আমাকে মারতে চাইছিল? এটা পরিষ্কার কেউ একজন আমাকে মারতে চাইছিল, কারণ আমি মেইন রোড থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলাম। কেউ একজন ইচ্ছাকৃতভাবে আমাকে গাড়ি চাপা দিতে চাইছিল, কিন্তু কি? আমি গিয়ে আবার গাড়িতে উঠে বসলাম। একটু পর উনি আসলেন। সিট বেল্ট বাঁধতে বাঁধতে উনি বললেন, বাহ, আজকে এত শান্তশিষ্ট। এমনিতেও তো তোমাকে ধমকিয়ে এক জায়গায় বসিয়ে রাখা যায় না, আর আজকে নিজে থেকেই এতক্ষণ ধরে শান্তভাবে গাড়িতে বসে আছো। আমি ওনার কথার কোনো প্রত্যুত্তর করলাম না। উনি গাড়ি স্টার্ট দিতে দিতে বলেন, তখনকার জন্য রেগে আছো? বকাটা তোমার প্রাপ্য ছিল, এর জন্য আমি তোমাকে সরি বলবো না। ভুলটা তোমার ছিল। জিজু তোমাকে না ধরলে এতক্ষণে তুমি হাসপাতালে থাকতে। আমি এবারও কিছু বললাম না। উনি আর কিছু বললেন না। উনি চুপচাপ গাড়ি চালাচ্ছেন। আমি ওনাকে তখনকার ঘটনাটাও বললাম না, বললেই বকাবকি শুরু করে দিবেন, তাই চুপ থাকাই ভালো। হুট করে উনি আশ্চর্যজনক একটা প্রশ্ন করে বসেন, ফুচকা খাবে তুমি? মানে? ওই যে দেখো ফুচকার চটপটির দোকান, খাবে? মেয়েদের মন খারাপ থাকলেও নাকি ফুচকা দেখলে মন ভালো হয়ে যায়। আমি একবার দোকানের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। ফুচকা কখনোই আমার প্রিয় খাবারের মাঝে ছিল না। না, খাবো না। আপনি বাসায় চলুন। সিরিয়াসলি, তুমি মেয়ে হয়ে ফুচকাকে না বলছো? মেয়ে হওয়ার পিছনে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মেয়ে হলে ফুচকা খেতেই হবে? প্রিয় খাবারের মাঝে ফুচকা থাকতেই হবে? আমি ফুচকা এত পছন্দ করি না। এখানের ফুচকাগুলো নোংরা পরিবেশে তৈরি করে। একজন খেয়ে যাওয়ার পর আরেকজনকে এই প্লেটেই দিচ্ছে। দেখুন, প্লেটগুলো বারবার এক পানিতে ধুয়ে দিচ্ছে। তুমি মেয়ে তো? কলেজ লাইফে থাকতে দেখতাম, কলেজ ছুটি হওয়ার পর মেয়েরা হামলে পড়তো ফুচকার দোকানের উপর। কিছু একটা বলতে গিয়েও উনি থেমে গেলেন, কিন্তু আমি বুঝতে পারছি উনি অরির কথা বলতে চেয়েছিলেন। ওনার মনটাও খারাপ হয়ে গেছে। আমি হাসি মুখে বললাম, আমি কোনো ট্রিট মিস করি না। আপনি আমাকে ফুচকার ট্রিট দিতে চেয়েছিলেন। যেহেতু আমি ফুচকা পছন্দ করি না, তাই আপনি আমাকে চকলেট ট্রিট দিবেন। না বলতে পারবেন না। যান, এখনই চকলেট নিয়ে আসুন। উনি চলে গেলেন চকলেট নিয়ে আসতে। এর মাঝে কেটে গেল 2 দিন। বিহান আমার সাথে অনেক চেষ্টা করছে কথা বলার জন্য, কিন্তু রুদ্রের জন্য সুযোগ পায়নি। বিহান হঠাৎ কেন আমার সাথে দেখা করতে চাইছে, সেই কারণটা সবার আগে কাছে অজানা হলেও আমি জানি। আগামীকাল কোচিংয়ের পরীক্ষা, তাই পড়াশোনা নিয়ে প্রচুর ব্যস্ত। রুদ্র আমাকে একজন টিউটরের মতো গাইড করছে। পড়া না বুঝলে বুঝিয়ে দিচ্ছেন, নোটস করে দিচ্ছেন, যাতে আমার সময় নষ্ট না হয়। সময় যখন যা লাগে সব এনে দিচ্ছেন। এক কথায় উনি ওনার দায়িত্ব পালনও কোনোরূপ ত্রুটি রাখছেন না। নিজেকে একজনের দায়িত্ব মনে হতেই হাসি পায়। সত্যিই আমি ওনার কাছে দায়িত্ব ছাড়া আর কিছুই না। এসব ভাবনা চিন্তার মাঝে চুলের টান পড়ল। আমি চোখ মুখ কুঁচকে সামনে তাকাতেই রুদ্রকে দেখতে পেলাম। উনি কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এসেছেন। হসপিটাল থেকে এসে শাওয়ার নিয়েছেন। এখনও চুল থেকে টুপটাপ পানি পড়ছে। শাওয়ার নেওয়ার পর ওনাকে অনেক স্নিগ্ধ লাগছে। একে তো আমার আদেশ অমান্য করে বিছানায় পড়তে বসেছ, এখন আবার পড়াশোনা বাদ দিয়ে স্বপ্ন দেখতে ব্যস্ত হয়ে গেছো। ওনার কর্কশ গলা শুনে গোর কেটে গেল। এই লোকটা অলওয়েজ তেতো তেতো কথা বলে। জন্মের পর থেকে মনে হয় শুধু করলাই খেয়েছে। বইটা দাও দেখি, এতক্ষণে কি পড়ছো?
শুধু স্বপ্নই দেখেছ নাকি ফাঁকে ফাঁকে একটু পড়াশোনাও করেছ? মাথায় হাত দিয়ে আমি ওনার দিকে চোখ মুখ কুচকে তাকাই। বেয়াদব লোক, এত জোরে চুল টান দিয়েছে যে এখনো ব্যথা পাচ্ছি। পরীক্ষার দিন আমার এত টেনশন হয় কি বলবো, টেনশনে পড়াই ভুলে যাই। আর প্রশ্ন কমন পড়লে এক্সাইটমেন্টে লিখতে ভুলে যায়, বা কোনটা রেখে কোনটা দিব সেটাই ডিসাইড করতে পারি না। আজকে সকাল থেকেই প্রচুর টেনশন করছি, টেনশনে রাতে ভালো করে ঘুমাতে পারিনি। এত টেনশন করো না, তোমার প্রিপারেশন অনেক ভালো, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। গাড়িতে উঠে বসলাম, কিন্তু কিছুতেই সিট বেল্ট লাগাতে পারছি না। নিজের হাতের উপর আরেকটা হাতের ছোঁয়া পেয়ে চমকে পাশে তাকাতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গাড়িতে উঠে বসলাম, কিন্তু কিছুতে সিট বেল্ট লাগাতে পারছি না। নিজের হাতের ওপর আরেকটা হাতের ছোঁয়া পেয়ে চমকে পাশে তাকাতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি তড়িৎ গতিতে আমার থেকে দূরে সরে গেলেন। আমি ঠোঁটে হাত দিয়ে বসে আছি। দুজনেই অনেক অস্বস্তিতে পড়ে গেছে। এমন একটা ঘটনা ঘটবে যেটা কারো কল্পনায় ছিল না। উনি সিট বেল্ট বাঁধার জন্য আমার দিকে অনেকটা ঝুঁকে পড়েছিলেন। ঠিক সেই সময় আমি পাশে তাকাতেই দুজনেই অধৈর্য গেলে এক হয়ে যায়। সারা রাস্তা দুজনের মাঝে আরও কোনো কথা হয়নি। গাড়ি ক্রসিংয়ের সামনে দাঁড়াতেই আমি চটপট নেমে পড়লাম। আমি নামতে উনি 1 মিনিট সময় ব্যয় না করেই চলে গেলেন। আমিও আর পিছন ফিরে তাকালাম না। কোচিং শেষে ত্রয়ী বলল শপিংয়ে যাওয়ার কথা। আমিও আর না করলাম না। উনি একটু পরে নিতে আসবেন। ওনার সামনে আমি কিছুতেই যেতে পারবো না। লজ্জা আর অস্বস্তিতে আমার অবস্থা বেহাল। তাই ত্রয়ীর সাথে শপিংয়ে যেতে রাজি হয়ে গেলাম। দুজনেই একটা রিক্সায় চড়ে বসলাম। রিক্সায় চড়তে আমার বরাবরই ভালো লাগে। সাথে যদি বকবক করার মতো কেউ থাকে তাহলে তো কথাই নেই। আমরা দুজন নিজেদের কথা এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে আর কারো কথাই মনে নেই। রিক্সা এসে শপিং মলের সামনে দাঁড়ায়। রিক্সা থেকে নামতে নিলে হাত থেকে ফোনটা রাস্তায় পড়ে যায়। ফোন তুলে দেখি অফ হয়ে গেছে। অনেকবার অন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই অন হচ্ছে না। আপাতত ফোনে চিন্তা বাদ দিয়ে শপিং মলের ভিতরে ঢুকলাম। ত্রয়ী অনেক কিছু কিনছে, কিন্তু আমার কিছুই পছন্দ হচ্ছে না। আমার এই এক সমস্যা, নিজের জিনিস নিজে পছন্দ করে কিনতে পারি না। হঠাৎই চোখ আটকে গেল একটা ওড়নায়। ওড়নাটা কালো রঙের, কালোর মাঝে সোনালি সুতোয় কাজ করা। সাধারণ কাজ, তবুও আমাকে ভীষণ আকর্ষণ করছে। ওড়নাটা যে দোকানে ছিল তার থেকে আমরা অনেকটাই দূরে ছিলাম। হঠাৎই মনে হলো আমার আগে যদি অন্য কেউ কিনে নেয় ওড়নাটা। আমি তুইয়ের হাতটা টানা শুরু করলাম। এই রিয়া, কি হয়েছে? তুই আমার হাত ধরে এভাবে টানাটানি করছিস কেন? ড্রেসটা দেখতে তো দিবে। আমি তুইয়ের কথায় পাত্তা না দিয়ে এগিয়ে গেলাম দোকানের দিকে। কেউ একজন ওড়নাটার দিকে হাত বাড়িয়েছিল, তার আগে ওড়নাটা টেনে আমার কাছে নিয়ে এলাম। ওড়নাটার উপর পাশে ইফাত দাঁড়িয়েছিল, আর উনি ওড়নাটার দিকে হাত বাড়িয়েছিলেন। ওনাকে দেখে আমি অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়লাম। উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। কেমন আছেন ভাইয়া? উনি নিজেকে সামনে নিয়ে বলেন, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ও সরি, আপনাকে তুমি বলে ফেললাম। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলেন। আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। বাই দ্য ওয়ে, ওড়নাটা কি গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছিলেন? তো এই আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস করে বলে ওঠে, উফ সরি, আপনাকে তুমি বলে ফেললাম। এটা হচ্ছে ছেলে মেয়েদের মেয়ে পটানোর ট্রেন্ড। তুই আর কিছু বলতে চেয়েছিল, আর আগে আমি তুই দিকে চোখ রাঙিয়ে তাকাই। আমার চোখ রাঙানো দেখে তুই চুপ করে যায়। গার্লফ্রেন্ডের জন্য না, বোনের জন্য। তাহলে আপনি এটা নিন। না, এটা তুমিই নাও, তোমাকেই মানাবে এটাতে। ধন্যবাদ ভাইয়া, আসি তাহলে। ওনাদের বিদায় জানিয়ে বিল পে করে চলে এলাম। এদিকে তৈরির আনলিমিটেড বকবকানি। আমি এই লোকটাকে কি করেছি, লোকটার সাথে এত কথা কেন বলেছিলাম, নিজের পছন্দের জিনিস লোকটাকে কেন দিয়ে দিচ্ছিলাম। তো এর বকবকানি সহ্য করতে না পেরে তো একে সব কিছু খুলে বললাম। তো এর মুখ তো বন্ধই হলো না, উল্টো এনাম ভাইয়াকে গালি দেওয়া স্টার্ট করছে। কলিং বেল বাজাতে সুনিতাদি এসে দরজা খুলে দিল। ড্রয়িং রুমের কোথায় মামুনিকে দেখতে পেলাম না। হয়তো ঘুমাচ্ছে। আঙ্কেলের করার নির্দেশ, প্রত্যেকদিন বিকেলে মামুনিকে ঘুমাতে হবে, না হলে খবর আছে। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, এখনো দুজনের মাঝে ভালোবাসা একটুও কমেনি। দিন দিন আঙ্কেল যেন মামুনির প্রতি আরো বেশি কেয়ারিং হয়ে যাচ্ছে। আচ্ছা, রুদ্র তো আঙ্কেলের ছেলে, শুনেছিলাম ছেলেরা নাকি ভাবার মতো হয়।
তাহলে আঙ্কেল যেমন মামুনির প্রতি কেয়ারিং, তেমন রুদ্র আমার প্রতি কেয়ারিং হতে পারে না? রুদ্র তা আমার প্রতি কেয়ারিংই, তবে সেটা ভালোবাসা থেকে না, দায়িত্ববোধ থেকে। রুমে এসে রুদ্রকে বিছানার উপর বসে থাকতে দেখে চমকে উঠলাম। এই সময় তো উনি বাসায় থাকেন না। উনি মাথা নিচু করে বসেছিলেন। আমার আসার শব্দ শুনেই হয়তো মাথা তুলে তাকিয়েছেন। আমি ওনার চোখ দুটো দেখে ভয় পেয়ে গেলাম। ওনার চোখ দুটো লাল হয়ে আছে, নাকটাও লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে উনি ভীষণ রেগে আছেন। কিন্তু কেন? আমি তো রাগার মতো কিছুই করিনি। এতক্ষণে আপনার আসার সময় হলো? তা কি কি শপিং করলেন আমাকে একটু দেখান। ওনার কথা শুনে আমি চমকে উঠলাম। উনি কি করে জানলেন আমি শপিং করতে গিয়েছিলাম? আচমকা উনি আমার হাত থেকে শপিং ব্যাগটা কেড়ে নিলেন। ব্যাগ থেকে ওড়নাটা বের করলেন। বাহ, বেশ সুন্দর তো। এটার জন্যই আমার ইগনোর? আমি আবার কারো ইগনোর সহ্য করতে পারি না। হুট করে উনি ওড়নায় আগুন ধরিয়ে দিলেন। আমি ওনাকে আটকাতে চেয়েও আটকাতে পারিনি। চোখের সামনে ওড়নাটা পুড়ে ছাই হয়ে গেল। হাতে আগুন লেগে পুস্কা পড়ে গেছে। বাহিক্য ব্যথার চেয়েও মনের ব্যথাটা অনেক বেশি। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম। কেন করেন এমন আপনি আমার সাথে? হৃদয় নামক কোনো বস্তু কি আপনার নেই? আপনি কি কোনো দিনই অন্যের অনুভূতি বুঝতে পারবেন না? উনি আমাকে বসা থেকে টেনে দাঁড় করালেন। আমার বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরলেন। দাঁতে দাঁত চেপে বললেন, আমিই না হই হৃদয়হীন? আপনার তো হৃদয় আছে, আপনি তো অন্যের অনুভূতি বুঝতে পারেন। আপনাকে নিয়ে যে কেউ টেনশন করতে পারে সেটা তো আপনি অনুভবই করতে পারেন না। আপনি তো নিজেরটা নিজে বুঝতে শিখে গেছেন। গতকাল অ্যাক্সিডেন্টের কথাটাও আমার কাছ থেকে চেপে গেলেন। উনি আমাকে ছেড়ে দিয়ে কাবাডে লাথি মারলেন। দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি আবার আমার দুই বাহু চেপে ধরেন। এবার বেশ জোরেই চেপে ধরেন, যার কারণে বেশ ব্যথা পাচ্ছি। একদিকে ফুড়ে যাওয়া হাতের ব্যথা, আরেকদিকেও ওনার দেওয়া ব্যথা। চোখ দিয়ে টুকটাক অশ্রু গড়িয়ে পড়ছে। ইলানের কাছ থেকে যখন জানতে পারলাম তোমাকে কেউ মারার চেষ্টা করেছিল, তখন নিজেকে পাগল পাগল লাগছিল। পাগলের মতো ছুটে এসেছিলাম তোমার কোচিংয়ের সামনে, কিন্তু তুমি নেই। পুরো কোচিং তন্ন তন্ন করে খুঁজলাম। ওনার কথা মাথায় আসতেই তোমাকে ফোন দিলাম, কিন্তু তুমি আমার ফোন পেয়ে ফোন বন্ধ করে দিলে। আমার মনে আরও বেশি ভয় ঢুকে গেল। দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত শহরের অলিগলি তোমাকে খুঁজে বেড়ালাম। অ্যাট লাস্ট দেখি তুমি শপিং মল থেকে শপিং করে বের হচ্ছ। অন্যের অনুভূতির মূল্য না দিলে কখনোই নিজের অনুভূতির মূল্য পাবে না। উনি আমার ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। আমি হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়লাম। উনি এই ভালো তো এই খারাপ। কবে এই অসহ্যকর অনুভূতি থেকে মুক্তি মিলবে? হাতে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে দৌড় পড়িয়ে ঘুম থেকে উঠলাম। আমার সামনে রুদ্র বসে আছে। সনপনে আমার হাতে বার্ন ক্রিম লাগিয়ে দিচ্ছেন। আমি লাফিয়ে উঠে উনি বিরক্ত বোধ করলেন। মুখ থেকে সয়ের মতো শব্দ উচ্চারণ করলেন। ক্রিম লাগিয়ে উনি উঠে দাঁড়ালেন। কাট কাট গলায় বললেন, আমার ওপর রাগ করছো ভালো কথা, তাহলে সেই রাগ নিজের উপর কেন দেখাচ্ছ? নেক্সট টাইম এমন করলে এর ফল ভালো হবে না। আমি ওনার কথার প্রত্যুত্তর করলাম না। আমি নিঃশব্দে শুয়ে পড়লাম। উনি আমার কাছ থেকে উত্তরের আশা করলেন না। দুবদাব পা ফেলে ওয়াশরুম থেকে চলে গেলেন। মিনিট 10 পরে উনি ওয়াশরুম থেকে এসে আমার পাশে দপ করে শুয়ে পড়লেন। আমি ওনার দিকে ফিরেও তাকালাম না। ওনার দিকে ফিট দিয়ে শুয়ে রইলাম। উনি তপ্তশ্বাস ছেড়ে বললেন, তুমি অনেক ভাগ্যবান। প্রিয়জন হারানোর ব্যথাটা এখনো অনুভব করোনি। প্রিয়জন হারানোর ব্যথাটা কতটা ভয়ঙ্কর যে হারায় সেই বুঝে। বুকের ভিতরটা জ্বলে পুড়ে যায়। শুধু দেহটাই অবহেলায় পড়ে থাকে, প্রাণটা তার সাথেই চলে যায়। আমি চমকে উঠে ওনার দিকে তাকালাম। উনি দৃষ্টি উপরের দিকে। ওনার কথা শুনেই বোঝা যাচ্ছে উনি অরিয়াপুকে কতটা ভালোবাসতেন। বক্ষস্থলে চিনচিন ব্যথা হচ্ছে। ওনার কথাটা আরেকবার আড়ে নিলাম। হুট করে উনি প্রিয়জন হারানোর কথা কেন বললেন? আমাকে হারানোর ভয় পান উনি? আমি কি সত্যি ওনার প্রিয়জন? মন বলে ওঠে, না, তুই শুধুই ওনার দায়িত্ব। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। গতকাল ভালো করে পড়া হয়নি। এখন সব পড়াগুলো ভালো করে পড়তে হবে। তুমি কি এখন খাবা না? না। গতকাল রাতেও কিছু খাওনি, এখনো খাবে না? আমার আগেই বুঝে উচিত ছিল তোমার মতো তেড়া মেয়ে সোজাভাবে বললে কথা শুনবে না।
উনি আমাকে সহ চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমি ওনার দিকে ঘুরতে উনি আমার মুখে ডিম ঢুকিয়ে দিলেন। আমি চোখ মুখ কুঁচকে ফেললাম। ডিমের কুসুম আমার বরাবরই অপ্রিয়। ডিমের সাদা অংশ আমার ভীষণ ভালো লাগে। ডিমের কুসুম খেলেও অস্বস্তি হয়। কেউ যদি আমার অপ্রিয় জিনিস আমাকে জোর করে খাইয়ে দেয়, তাহলে সেগুলো তো পেটে যায় না, বরং পেটের ভিতর থেকে সব কিছু উগড়ে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। আমি হাত দিয়ে মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে চলে এলাম। গড় গড় করে বমি করে দিলাম। উনি আমার পিছন পিছন আসলেন। উনি এসে আমাকে পিছন থেকে ধরলেন। আমি ক্লান্ত হয়ে নিজের সমস্ত বার ওনার উপর ছেড়ে দিলাম। হঠাৎই মামুনি রুমে আসে। আমাকে বমি করতে দেখে মামুনি অস্থির হয়ে বলেন, এই রুদ্র, কি হয়েছে রিয়ার? এবার বমি কেন করছে? কি বলবো তোমাকে, এই মেয়েকে নিয়ে পারছি না। না খেয়ে খেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। 2 দিন আগে বলল মাথা কেমন ঘুরছে, আর আজকে একটু ডিম খেতে না খেতেই বমি করে ওয়াশরুম বাসিয়ে দিল। কোন দিন না জানি রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই মেয়েকে নিয়ে টেনশন করতে করতে নিশ্চিত আমি একদিন হার্ট অ্যাটাক করব। উনি আমাকে দৌড়তে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার, আমি মামুনির চোখে মুখে চিন্তার চাপের পরিবর্তে খুশির ঝিলিক দেখতে পাচ্ছি। যে ব্যক্তি আমি একটু ব্যথা পেলে টেনশন করে প্রেশার হাই করে ফেলে, আজকে এত কিছু শোনার পরেও খুশি হচ্ছে। বমি করা, মাথা ঘুরানো, এসব তো প্রেগনেন্সির লক্ষণ। এত তাড়াতাড়ি তোরা যে বাচ্চা নিয়ে নিবি সেটা আমার কল্পনার বাইরে ছিল। রুদ্র, তুই তো আর অবুঝ না। রিয়া বাচ্চা একটা মেয়ে, মেডিকেল ভর্তি হওয়া, পড়াশোনা সব কিছুই এখনো বাকি। রুদ্র, তুই এমন কেয়ারলেসের মতো কাজ করলি। যাই হোক, আমি ভীষণ খুশি। মামুনির কথা শুনে আমি চমকে উঠলাম। মামুনি এসব কি বলছে? কিছুই তো মাথায় ঢুকছে না। এর মাঝে গোটে ইলান ভাইয়ের আগমন। উনি এসে সোফায় আয়েশভঙ্গিতে সোফায় গায়ে লিয়ে দিলেন। তোমার এত খুশির কারণ কি আন্টি? দারুণ খুশির খবর ইলান, আমাদের বাসায় নতুন অতিথি আসতে চলেছে। ইলান ভাইয়া ব্রু কুচকে প্রশ্ন করে, মানে? রিয়া প্রেগনেন্ট, রিয়া মা হতে চলেছে, আমি দাদি হতে চলেছি। মামুনির কথা শেষ হওয়ার আগে ইলান ভাইয়া এক লাফে সোফা ছেড়ে বিছানায় চলে এলেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। আমি প্রেগনেন্ট আর আমিই জানি না? ইলান ভাইয়া রুদ্র পাশে বসে রুদ্রকে আলতো ধাক্কা দিয়ে বলে, তুই তো আমার থেকেও পাস্ট। আমি বিয়ে করলাম, এতদিন হয়ে গেল, এখনো বাবা হতে পারলাম না। আর তুই আমার পরে বিয়ে করে আমার আগে বাবা হয়ে যাচ্ছিস। সেদিন তো খুব আমাকে বলছিলে, আর আজ স্টপ ইলান। ইলান কেন থামবে? কোনো থামাথামি নেই। আজকে এত বড় একটা খুশির খবর বাড়িতে এসেছে। আজকে আমাদের আনন্দের দিন। আমি তোর বাবাকে, তোর খালামণিকে, রিদিদের সবাইকে জানিয়ে আসি। আমার কত কাজ। আমি দাদি হতে যাচ্ছি। বেবির জন্য শপিং করতে হবে, কাঁথা সেলাই করতে হবে। তার আগে আজকে বাসায় একটা পার্টির আয়োজন করতে হবে। ইলান আমার সাথে। আজকে তোর উপর অনেক দায়িত্ব। প্রথমবার সাচ্ছু হতে যাচ্ছিস। উনি অসহায় মুখ করে মামুনির দিকে তাকিয়েছেন। ওনার অসহায় মুখটা দেখলেই আমার হাসি পাচ্ছে। মামনি কথাগুলো বলে চলে যেতে নিলেই রুদ্র ডাক শুনে থেমে যায়। স্টপ আম্মু। কি হয়েছে? তুমি এত ফাস্ট না দৌড়ে একটু স্লো হাঁটো। তুমি যা ভাবছো তেমন কিছুই না। রিয়া কোনো প্রেগনেন্ট না। আমিও ভুলে গিয়েছিলাম রিয়া ডিমের কুসুম খেতে পারে না। আমি জোর করে খাইয়ে দেওয়ায় বমি করে দিয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো মাথা ঘুরবেই। আমি বলছি একটা, তুমি বুঝছো আর একটা। এজন্যই মানুষ বলে মেয়েরা বলতেই কলকাতা বুঝে। মামনি কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেলেন। ইলান ভাইয়া বিছানা থেকে উঠতে উঠতে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল, তোর মতো নিরামিষকে দিয়ে কিচ্ছু হবে না, রোমাঞ্চ না। ইলান ভাইয়া একটা তপ্ত শ্বাস ছেড়ে চলে গেলেন। ইলান ভাইয়া চলে যেতে আমি শব্দ করে হেসে ফেললাম। উনি বিরক্ত হয়ে বললেন, হাসছো কেন? আমার ইচ্ছে। আপনার কি? আমারই তো সব কিছু। তোমার জন্য আমাকে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। আমি ওনার দিকে তাকিয়ে একটা বেংসি দিই। আজকে 2 দিন পর কোচিংয়ে আসলাম। আজকে কোচিংয়ে অনেক সকালে আসছি। 2 দিন ধরে কোচিংয়ে আসি না। তো এর কাছ থেকে নোট নেওয়ার জন্যই আগে আসা। 2 দিন মামুনির জন্য কোচিংয়ে আসতে পারিনি। মামুনির ভাষ্যমতে আমি ভীষণ অসুস্থ, তাই এখানে বাসা থেকে বের হওয়া যাবে না। তো আর আমি দুজনের সাথে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে আসলাম। কোচিং শেষ বের হতেই তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি এসে কোচিংয়ের সামনে দাঁড়াই। উনি সাপ বলে দিয়েছেন, নেক্সট টাইম একা একা
আসার ভুলটা করলে আমার খবর আছে। আমাকে কোচিংয়ের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছেন। হুট করেই পিছন থেকে কেউ আমার মাথায় সজোরে আঘাত করে। আঘাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মাঝেই চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। আমি মাথায় হাত দিয়ে ডলে পড়ে নিচে পড়ে যাই। চোখ খুলতে ওনার মুখটা প্রথম দেখতে পাই। ওনার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। আমাকে চোখ খুলতে দেখে উনি গালে হাত গলিয়ে দিয়ে বলে উঠলেন, এখন কেমন লাগছে? আগের থেকে একটু বেটার ফিল করছো? আমি মাথা নাড়িয়ে সায় জানালাম। আমি ওঠার চেষ্টা করতে উনি আমাকে দূরে বসিয়ে দিলেন। আমি চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা হাসপাতাল। বাম হাত তুলতে নিলে হাতে সূক্ষ্ম ব্যথা অনুভব করলাম। মুখ দিয়ে স্পষ্ট বেশি আসলো, সাবধানে তো নড়াচড়া করছো কেন? আমি এখানে আসলাম কি করে? তুমি এখন অসুস্থ, এসব নিয়ে টেনশন করার দরকার নেই। বাসার কেউ জানে না তোমার এই অবস্থার কথা। আপনি বলেন কি? কেন তারা আমাকে নিয়ে টেনশন করবে না? আমি কতক্ষণ ধরে এখানে আছি? তুমি 2 ঘন্টা ধরে এখানে আছো। বাসায় বলেছি তোমাকে নিয়ে আমি ঘুরতে গেছি। তোমার ভাই শুধু জানে। শাওন ভাই ঔষধ আনতে গেছে। বাসার আর কাউকে বলিনি। তোমার মা, আমার মা, এই 2 মহিলা জানলে কাঁদতে কাঁদতে নিজেরাই অসুস্থ হয়ে পরে তাদের সামলাবো নাকি তোমাকে সামলাবো? আমি ফিক করে হেসে দিলাম। আমার একটু হাত কেটে গেলে আম্মু আর মামুনি কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। মানুষ বলে মায়ের পর যদি কেউ মায়ের মতো ভালোবাসতে পারে সেটা মায়ের বোন। অনেকের একটা মাও থাকে না। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান। আমার 2টা মা। ভাইয়া হুড়মুড় করে কেবিনে ঢুকলো। কোনো দিকে না তাকিয়ে রুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করে, রিয়ার জ্ঞান ফিরেছে? তুমি নিজেই দেখো না। আমার দিকে তাকিয়ে ভাইয়া একটা জোরে নিঃশ্বাস নিল, যেন এতক্ষণ দমটা আটকে ছিল ওর। বনু, তুই ঠিক আছিস? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে কিন্তু আমাকে বলবি। আমি একদম ঠিক আছি। তুমি এত চিন্তা করো না। তোকে কে আঘাত করলো? কার সাথে তোর এত শত্রুতা যে তোর ক্ষতি করতে চায়? রুদ্র ভাইয়াকে থামিয়ে দিয়ে বলল, এখন এসব কথা থাক, এসব নিয়ে পরে কথায় ভালো। ভাইয়া আর কিছু বলল না। মাথায় হাত দিয়ে বুঝতে পারলাম মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আমি হাঁসফাঁস করছি। আমার এখানে একটুও ভালো লাগছে না। ভাইয়া আর উনি কথা বলছেন। আমি বিরক্তি নিয়ে বললাম, বাসায় যাব কখন? আমার এখানে একটুও ভালো লাগছে না। একটু পরেই আমরা বাসায় চলে যাব। এখন চুপচাপ শুয়ে থাকো তো। গাড়ি বাসার সামনে এসে দাঁড়াতেই উনি গাড়ি থেকে নেমেই আমাকে কোলে তুলে নিলেন। বিস্ময়ে আমার চোখ বড় বড় হয়ে গেছে। কি করছেন কি? নামান আমাকে। আমি মাথায় আঘাত পেয়েছি, পায়ে না। আমার পা একদম ঠিক আছে। আমি হেঁটে যেতে পারবো। একদম চুপ। আর একটা কথা বললে মুখ সেলাই করে দিব। আমার প্রচণ্ড রকমের অস্বস্তি হচ্ছে। নিজের বড় ভাইয়ের সামনে নিজের স্বামীর কোলে উঠার থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে? লজ্জায় আমি হাঁসফাঁস করছি। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া ফোন স্ক্রল করতে করতে আমাদের এমনভাবে ক্রস করে গেল যেন আমাদের দেখতেই পায়নি। ভাইয়া আগে চলে গেল, আমরা পিছন পিছন আসছি। ভাইয়া কলিং বেল বাজাতে মামনি এসে দরজা খুলে দেয়। মামনির পিছনে আম্মুও আসে। হয়তো ভাইয়াই আম্মুকে এখানে রেখে গেছে। আমাকে ওনার কোলে দেখে আম্মু আর মামুনি অস্থির হয়ে পড়ে। আমার মাথায় ব্যান্ডেজ করা দেখে আম্মু আর মামুনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। হাজারটা প্রশ্ন করছে, আমি আঘাত পেলাম কি করে, তাদের আগে কেন জানানো হয়নি, ব্লা ব্লা। আমি লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছি। আমি এখনো ওনার কোলেই আছি। ভাইয়ার সামনেও এতটা লজ্জা লাগেনি আম্মু আর মামুনির সামনে যতটা লাগছে। ভাইয়া আমার অস্বস্তিটা বুঝতে পেরে আম্মু আর মামুনিকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবা? দেখছো মেয়েটা অসুস্থ, তার মাঝে তোমাদের 2 মহিলার হাজারটা প্রশ্ন। আগে ওদের ঢুকতে দাও তো, তারপর প্রশ্ন করো। আম্মু আর মামুনি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। উনি আমাকে নিয়ে ভিতরে ঢুকেন, আমাকে সোফায় বসিয়ে দিলেন। এতক্ষণে উনি মুখ খুললেন, এজন্যই তোমাদেরকে বলা হয়নি। কিছু না হতে কান্নাকাটি করে তোমরা 2জন বন্যা বানিয়ে দাও। তোমরা অসুস্থ হয়ে পড়লে তোমাদের স্বামীরা আমাদের 2জনকে ধরত। উনি আর ভাইয়া চলে গেলেন ফ্রেশ হতে। আম্মু আর মামুনি ব্যস্ত হয়ে পড়লো আমাকে নিয়ে। রুদ্র সবাইকে বলেছে শরীর দুর্বল থাকায় আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করি না বলে সবাই আমাকে হাজারটা কথা শোনালো। আব্বু কিছুক্ষণ আগে চলে গেছে। আমরা বাসায় আসার কিছুক্ষণ পর পরেই আব্বু এসেছিল। আব্বু এসে সেই আমার খাওয়া নিয়ে পড়লো।
অবশ্য আব্বু আমাকে বকা দেয়নি। আব্বু জানে আব্বু আমাকে বকা দিলে আমি কান্নাকাটি শুরু করে দিব। সেই কান্না থামানোর সাধ্য কারণেই বিছানায় হেলান দিয়ে বইয়ের পাতা মুখ ডুবিয়ে আছি। উনি ওয়াশরুমে গেছেন। প্রচণ্ড বিরক্তি নিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছি। আমার এই বিরক্তির কারণ হচ্ছে আমার 2 মা। কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমনি ওনাদের অতিরিক্ত সেবায় আমার প্রাণ উষ্ঠাগত। কিছুক্ষণ পরে উনি টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলেন। উনি টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। তখনই আমি আর মামুনির আগমন ঘটে। ওনাদের পিছনে পিছনে আঙ্কেল আর ভাইও আসে। মামুনি আমার পাশে বসতে বসতে ওনাকে উদ্দেশ্য করে বলেন, রুদ্র, তুই আজকে তোর বাবার সাথে ঘুমা। আমি আর তোর খালামণি আজকে রিয়ার সাথে থাকবো। আঙ্কেল রুদ্রের কাঁধে হাত রেখে বলে, চল আজকে বাপ বেটা একসাথে ঘুমাবো, তার আগে আড্ডা দিব। আঙ্কেলের কথা শুনে উনি লাফিয়ে আঙ্কেলের থেকে 2 হাত দূরে সরে যান। আম্মু, আমি আব্বুর সাথে ঘুমাবো না। তাহলে শাওনের সাথে ঘুমা। একদমই না, আমি আব্বু বা শাওন ভাইয়া কারোর সাথেই থাকবো না। শাওন ভাই ঘুমের মাঝে শরীরের হাত পা তুলে দেয়, আর আব্বু আঙ্কেলের দিকে তাকিয়ে রুদ্র থেমে যায়। মামনি কিছুক্ষণ ভেবে বলে, বাসায় তো রুমের অভাব ছিল না, কিন্তু সব রুমেই তো অপরিষ্কার থাকা হয় না, তো সব সময় খালিই পড়ে থাকে। শাওন, তুই তোর আঙ্কেলের সাথে থাক, রুদ্র একাই থাকুক। তোমার জামাইয়ের সাথে আমি কিছুতেই থাকবো না। মনে আছে 3 বছর আগে আব্বু আর আম্মুর বিবাহ বার্ষিকীর দিন আমি আর আঙ্কেল একসাথে ছিলাম, জানো না? না তো, ওই দিন আঙ্কেল আমাকে তুমি ভেবে জড়িয়ে ধরে কি কি বলছে, নাউজুবিল্লাহ, আমার বলতেও শরম করে। ভাইয়ার কথা শুনে আঙ্কেল কাশতে কাশতে রুম থেকে বের হয়ে যান। আমরা সবাই হেসে দিই। রুদ্র মুচকি মুচকি হাসছে। এই প্রথম আমি ওনাকে হাসতে দেখলাম। হাসলে ওনাকে ভীষণ সুন্দর লাগে। হঠাৎ উনি গম্ভীর হয়ে বলে উঠলেন, থাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আজকে বাসায় থাকবো না, আমার নাইট ডিউটি আছে, এখনই হসপিটালে যেতে হবে, আমি আসছি। এই বলে উনি বেরিয়ে গেলেন। ওনার পিছন পিছন ভাইয়াও চলে গেল। এখন দুপুর 2টো বাজে। এতক্ষণে ফোনে গেম খেলছিলাম। চরম বিরক্তি নিয়ে ফোনটা রেখে দিলাম। গেম খেলতেও ভালো লাগছে না। আমি রুদ্রর দিকে তাকালাম। কি চিন্তিত, উনি ঘুমাচ্ছেন। আমার নজর বারবার ওনার কানের নিচের তিলটার দিকে যাচ্ছে। তিলটা আমাকে খুব টানছে। আচ্ছা, এখন তো উনি ঘুমাচ্ছেন, একটু শুয়ে দিলে নিশ্চয়ই খুব বড় ক্ষতি হয়ে যাবে না। আমি টুপ করে একটা চুমু খেয়ে নিলাম তিলটায়। সাথে সাথে উনি নড়ে উঠলেন। আমি সিটকে দূরে সরে গেলাম, ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আচ্ছা, এখন তো উনি ঘুমাচ্ছেন, একটু শুয়ে দিলে নিশ্চয়ই খুব বড় ক্ষতি হয়ে যাবে না। আমি টুপ করে একটা চুমু খেয়ে নিলাম তিলটায়। সাথে সাথে উনি নড়ে চড়ে উঠলেন। আমি সিটকে দূরে সরে গেলাম, ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ওনার কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুললাম। উনি নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়েছেন। ওনার ঘুমন্ত মুখটা দেখে হাফ ছেড়ে বাঁচলাম। চুপি চুপি রুম থেকে বের হয়ে গেলাম। আজকে মনটা বেশ ফুরফুরে। আমার মনটা তো তখনই ফুরফুরে থাকে যখন ভাইয়াকে খোঁচাতে পারি। আজকে ভাইয়ার ক্লাসের সামনে ভাইয়ার মান সম্মান প্লাস্টিক বানিয়ে দিয়েছি। ফুরফুরে মেজাজ নিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে ওনার মুখটা দেখে ভয়ে চুপসে গেলাম। উনি আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, বিহান তোমাকে কেন ফোন দেয়? কথাটা বলতে বলতে উনি আমার দিকে 2 পা এগিয়ে আসলেন। ভয়ে আমি 2 পা পিছিয়ে গেলাম। কি হলো, চুপ করে আছো কেন? বিহানের নাম্বার তোমার ফোনে সেভ করা কেন? আনসার মি। বিহান তোমাকে কেন ফোন দিচ্ছে? আমি তো বিহানের নাম্বারটা নিজের ফোন থেকে ডিলিট করতেই ভুলে গিয়েছিলাম। এটা নিয়েও এখন উনি রাগ দেখাবেন? নিজের হতবুদ্ধির জন্য নিজেকেই গালি দিতে ইচ্ছে করেছে। আমি আমতা আমতা করে বললাম, আমি কি করে বলবো, আমি তো ফোন দিচ্ছি না। বিহান আমাকে ফোন দিচ্ছে। বিহান আমাকে কেন ফোন দিচ্ছে সেটা আপনি বিহানকেই জিজ্ঞেস করুন। তুমি ওর সাথে যোগাযোগ না রাখলে ওর সাহস হতো না তোমাকে ফোন দেওয়ার। আজব, আমি কেন ওর সাথে যোগাযোগ রাখতে যাব? আমি কথা বলার মাঝখানেই আমার ফোনটা আবার বেজে উঠল। বিহানের নামটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। বুঝতে পারছি না এই ছেলেটার সমস্যা কি, কেন আমার সুখের সংসারে আগুন লাগাতে চাইছে। বিহানকে কিছু কড়া কথা শোনানোর জন্য ওনার হাত থেকে ফোনটা নিতে
উনি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারেন। শব্দে আমি কেঁপে উঠি। মুহূর্তের মাঝে আমার চোখের সামনে আমার প্রিয় ফোনটা ভেঙে 3 টুকরো হয়ে গেল। জলে চোখ আমার টইটুম্বুর হয়ে গেল। উনি আমার বাহু চেপে ধরে বলেন, তোমার ফোনের কোনো দরকার নেই। ফোন ইউজ করার বয়স এখনো তোমার হয়নি। পড়াশোনা করবা, খাবা, ঘুমাবা, আর কোচিংয়ে যাবা আসবা। বাসার কারোর সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন থেকে অথবা আম্মুর ফোন দিয়ে কথা বলবা। না থাকবে বাস আর না বাজবে বাঁশি। নেক্সট টাইম তোমাকে যদি বিহানের সাথে যোগাযোগ করতে দেখি, এর ফল কিন্তু ভালো হবে না। মাইন্ড ইট। কথাগুলো বলে উনি আমাকে ছেড়ে দিলেন। হনহনিয়ে রুম থেকে চলে গেলেন। ওনার সাথে বিয়ে হয়েছে বলে আমার কোনো স্বাধীনতা থাকবে না? নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো না? অসম্ভব। আমি এতটাও বাধ্য মেয়ে নই। আমি এতই একটা কফি শপে বসে আছি। ওনাকে অনেক ভুলে কয়ে কোচিংয়ে আসার কাছের কফি শপটাই এসেছি। উনি সাফ সাফ বলে দিয়েছেন একা একা বাসায় ফেরার চেষ্টা যাতে না করি। উনি আমাকে নিয়ে যাবেন। দোস্ত দেখ, ছেলেটা কত কিউট, ফর্সা, লম্বা, কোনো নায়কের থেকে কম লাগছে না। এই ছেলের বউ যে হবে সে তো ভাগ্যবতী। ইস, আমি যদি সেই ভাগ্যবতী হতে পারতাম। উফ, এই ছেলেটা যদি আমার হাজবেন্ড হতো, কপালের নজর ফোঁটা লাগিয়ে দিতাম, কেউ যাতে নজর না দিতে পারে। দেখ গালগুলো কেমন ফোলা ফোলা, ইচ্ছে করছে গালটা টেনে দে। তো এর কথাগুলো শুনে আমি কফি শপের প্রবেশদ্বারের দিকে তাকাই। কফি শপে রুদ্র ঢুকছে। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, গলায় কফি আটকে গিয়ে কাশি উঠে গেছে। কিন্তু আমার বান্ধবীর সেদিকে নজর নেই। সে তো রুদ্রের নিয়ে কল্পনার জগতে বাসছে। দোস্ত দেখ, ছেলেটা আমাদের এদিকে আসছে। দেখ ছেলেটার হাঁটার স্টাইল। সিরিয়াসলি আমি এবার হার্ট অ্যাটাক করে ফেলবো। আমি নিজেকে সামলে নিয়ে আবার রুদ্রের দিকে তাকাই। রুদ্র আমাদের টেবিলের অনেকটাই কাছে চলে আসছে। উনি আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলেন, তোমার কফি খাওয়া শেষ? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। চলো এবার। আমি চেয়ার ছেড়ে উঠলাম। ওনার সাথে পা মিলিয়ে হাঁটছি। এবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। আমাদের দুজনকে একসাথে দেখি তৈরি যে বেশ অবাক হয়েছে সে তার তৈরির মুখ দেখেই বোঝা যাচ্ছে। এতটাই অবাক হয়েছে যে মুখটা হা হয়ে গেছে। আমি তৈরির দিকে তাকিয়ে চোখ মারলাম। তৈরি চমকে ওঠে। আমি মুচকি এসে চলে এলাম। উনি গাড়িতে উঠলেন। আমি ওনার পিছন পিছন গাড়িতে উঠলাম। উনি আমার দিকে একটা চকলেট এগিয়ে দিলেন। আমি চকলেটটা নিতে নিতে বললাম, ক্ষতিপূরণ দিচ্ছেন নাকি ঘুষ? যা বাবু তাই। তোমার সাথে অমন ব্যবহার করা আমার উচিত হয়নি। আমার সবচেয়ে বড় সমস্যা, রাগ উঠলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। তবে তোমার একটা বিষয় আমার ভালো লাগে। আমার কোনো বিষয় আপনার ভালো লাগতে পারে? আমি তো ভাবতেই পারছি না। আমি যা করি সবই তো আপনার অপছন্দ। আমার রাগ উঠলে তুমি অযথা তর্ক করো না। অন্য সময় তুমি আমার সাথে যেভাবে তর্ক করো, তখন তুমি শান্তভাবে আমাকে বোঝানোর চেষ্টা করো। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত আগুন আর জলের মতো। একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকতে হয়। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি সামনের দিকে তাকিয়ে এক মনে ড্রাইভ করে যাচ্ছেন। উনি যে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বললেন, উনি কি আমাকে নিজের স্ত্রী বলে মানেন? প্রশ্নটা আর করা হলো না। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ওনার উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে হয়তো আমি খুশি হব। যদি নেগেটিভ হয় তাহলে হৃদয়ে দহন বাড়বে। শুধু শুধু নিজের কষ্ট বাড়ানোর তো কোনো মানে হয় না। বাসায় এসে ফিলিয়া আপুকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি চমকে গেলাম। হুটহাটেদের আগমন আমার সুবিধার ঠেকছে না। আমার পিছনে এসে রুদ্র দাঁড়ায়। আমি পিছন ফিরে একবার রুদ্রের দিকে তাকাই। রুদ্র চোখ মুখ শক্ত করে বলে, কি ব্যাপার ফিলিয়া, তুমি এখানে কি করছো? ফিলিয়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, বারে আমি বুঝি আমার ফুফির বাসায় আসতে পারি না? না, আসতে পারো না। কেন এসেছো এখানে? ফুফির বাসায় আসতে বুঝি কোনো কারণ লাগে? ফুফির বাসায় তো যে কোনো সময় আসা যায়। ফুফির বাসায় আসতে কোনো নিমন্ত্রণ লাগে না, আর লাগে না কোনো কারণ। বিনা কারণেই তো মানুষ ফুফির বাসায় যায়। ফিলিয়াপুর কথাগুলো হয়তো ওনার পছন্দ হয়নি। ফিলিয়াপুর এমন হেয়ালিফোনায় রুদ্র আবারও রেগে গেল। চল শক্ত করে বলে, কিসের ফুফির বাসা? আমার আম্মু তোমার ফুফি না। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই তোমার কোনো অধিকার নেই আমাদের বাসায় আসার। সুন্নিতা দি
রুদ্রর ডাক শোনা মাত্রই সুনিতাদি ছুটে আসে। এসব কিছুর মাঝে আমি নীরব দর্শক। শোনো, এই মেয়ে যাতে নেক্সট টাইম আমাদের বাসায় না ঢুকতে পারে। এখন ওকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আর দারোয়ানকে বলে এসো ওকে যেন নেক্সট টাইম আমাদের বাসায় ঢুকতে না দেয়। এই মেয়ে আমাদের কেউ না। সুনিতাদি ফিলিয়ার আপুর হাত ধরে টানছে, কিন্তু ফিলিয়া আপু জায়গা থেকে এক চুলো নাড়াতে পারেনি। পারারও কথা না, ফিলিয়া আপুর শরীরের অর্ধেক শক্তিও হয়তো সুনিতাদি সরিয়ে নেয়নি। এটা দেখে রুদ্র ভীষণ বিরক্ত বোধ করলো। জিন্সের পকেট থেকে হাত দিয়ে উনি কিছু একটা খুঁজছেন। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে না পেয়ে উনি বিরক্তের মুখে চয়ের মতো শব্দ উচ্চারণ করলেন। উনি এই পকেটে ওই পকেট করে খুঁজছেন। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওনার হাতে একটা রুমাল, কিন্তু আমি বুঝতে পারছি না উনি রুমাল কেন বের করলেন। উনি রুমাল দিয়ে ফিলিয়া আপুর হাত ধরলেন, তারপর একটানে ফিলিয়া আপুকে ছুড়ে মারলেন দরজার বাইরে। ফিলিয়া আপু পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিলেন। সবকিছু দেখে আমার মুখটা হা হয়ে গেল। উনি মেইন ডোর লাগাতে লাগাতে দারোয়ানকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়েকে গেটের বাইরে বের করে দিয়ে আসো। নেক্সট টাইম যেন ও আমাদের বাসায় প্রবেশ করতে না পারে। উনি মেইন ডোর লাগাতে গেলে ফিলিয়া আপু হাত দিয়ে আটকে দেয়। রুদ্রের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, এই অপমানের সত্য আমি নিবই। তোমার ফান বোমরাকে আমি কেড়ে নিব। এটা করার চেষ্টাও করো না। তুমি যার কথা বলছো তার গায়ে যদি একটু আছরও লাগে, তাহলে আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি তো এসব কিছুই করতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। আমি তো সব কিছু ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সব এলোমেলো করে দিলে। আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিলে। তো আমি তোমার ফিলিয়াপুর কথার মাঝে রুদ্র ফিলিয়াপুর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। রুদ্র কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেলেন। কিন্তু আমার মাথায় ঘুরছে অন্য প্রশ্ন। ফিলিয়াপু রুদ্রর প্রাণ বোমরার কথা বললেন। ওনার প্রাণ বোমরা কে? আর তো ওনার প্রাণ বোমরার জন্য ভালোবাসা উতলায় পড়তেছে। আমাকে তো জানতেই হবে কে ওনার প্রাণ বোমরা। আমি দৌড় দিলাম রুমের দিকে। এতটা দূরে আসার জন্য হাঁপিয়ে গেছি। কোমরে হাত রেখে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছাড়লাম। ওয়াশরুম থেকে আসা পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারলাম উনি ওয়াশরুমে আছেন। আমি বিছানার উপর পা ঝুলিয়ে বসে পড়লাম। উনি ওয়াশরুম থেকে বের হলেই ওনাকে চেপে ধরবো। আজকে কিছুতেই ওনাকে আমার প্রশ্ন এড়িয়ে যেতে দিব না। আজকে আমাকে জানতেই হবে কে ওনার প্রাণ বোমরা। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই নজর পড়লো একটা ডায়েরির ওপর। এই ডায়েরির ওপর নজরটা যে আজকে পড়েছে তা কিন্তু নয়। যেদিন থেকে ওনার বউ হয়ে এই রুমে এসেছি সেদিন থেকে এই ডায়েরিটা আমার নজর কাটছে, কিন্তু কোনোদিন সাহস হয়নি এই ডায়েরিটা ধরার, আর ইচ্ছেও হয়নি ডায়েরিটা ধরার। কিন্তু আজকে হঠাৎই ডায়েরিটা দেখে অদ্ভুত ইচ্ছে জাগছে। ইচ্ছে করছে ডায়েরিটা একটু ছুঁয়ে দিতেন, ডায়েরিটা একটু পড়তে। মনে হচ্ছে এই ডায়েরিটা পড়লেই আমি ওনার প্রাণ বোমরা সম্পর্কে জানতে পারবো। আজকে আর নিজের মনকে সামলাতে পারলাম না। বিছানা থেকে পা বাড়ালাম বুক সেলফের দিকে। ঘাড় ঘুরিয়ে একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালাম। উনি হয়তো শাওয়ার নিচ্ছেন, ওনার আরও অনেকটা সময় লাগবে ওয়াশরুম থেকে বের হতে। বুক সেলফের সামনে দাঁড়িয়ে পায়ের পাতার উপর বর দিয়ে ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরিটার প্রথম পেজ খুললাম। প্রথম পেজটা গোটা গোটা অক্ষরে লেখা, তুমি না অনুভূতি এত ভয়ঙ্কর কেন? না দেয় দূরে সরে থাকতে, আর না দেয় কাছে আসতে। হঠাৎই আমার হাত থেকে কেউ ডায়েরিটা কেড়ে নিল। পিছনে তাকিয়ে দেখি রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র আমার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলেন, নেক্সট টাইম যেন তোমাকে আমি এই ডায়েরি ধরতে না দেখি। আই হোপ তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উনি কথাগুলো বলে ডায়েরিটা নিয়ে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে বেঞ্চি কাটলাম। সবসময় এক্সট্রা ভাব না নিলে চলে না। পিছনে ঘুরে চলে আসার জন্য পা বাড়াতেই হাত লেগে বুক সেলফ থেকে একটা বই পড়ে যায়। নিচে ঝুঁকে বইটা তুলতে গেলেই বইয়ের নিচ থেকে একটা ছবি বেরিয়ে আসে। আমি ছবিটা হাতে নিই। ছবিটার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছি। ছবিটা ওনার, কিন্তু এখানে ছবিটার অর্ধেক অংশ, বাকি অংশ কেউ ফুরিয়ে ফেলছে। দেখে বোঝা যাচ্ছে ওনার পাশে
আরও কেউ ছিল। ছবিটা দেখে আন্দাজ করতে পারছি উনি ক্রোধের বসে ছবিটা পুড়িয়ে ফেলছে। ওনার একটা হাত দূরে রেখেছে আরেকজন মানুষের দুইটা হাত। হাত দুটো যে কোনো মেয়ের তাতে আমার কোনো সন্দেহ নেই। এবার আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ওনার পাশের মেয়েটা অরিয়াফু। বাহ বাহ বাহ, অরিয়াপুর সাথে কাপড় পিকে তুলেছে, তাও আবার হাসি মুখে, দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। আর আমার সাথে কথা বলতে আসলেও যেন মুখে নিম পাতা পড়ে যায়। আজকে তো আমি ওনাকে হাসিয়েই ছাড়বো। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্যই এসেছি আমি, কাকের মতো কা কা কেন করছো? আমি একটা জরুরি কাজ করছি। তোমার এই ফাটা বাসমার্কা কণ্ঠের জন্য আমার ডিস্টার্ব হচ্ছে। গুনগুনিয়ে গান গাইতে রুমে ঢুকছিলাম। ওনার কর্কশ গলা শুনে আমি থেমে গেলাম। পরের মুহূর্তে ওনার বলা কথাগুলো কর্ণগোহর হতে মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। উনি আমাকে অপমান করেছেন, আমার কণ্ঠকে অপমান করেছেন। আমি ওনার দিকে তেড়ে গিয়ে বললাম, আপনি কি বললেন? আরেকবার বলুন তো। কেন, শুনতে পাওনি? কানে কম শোনো? আমি কাকের মতো কা কা করি? আমার কণ্ঠ ফাটাবাস? আপনি আমাকে এত বড় অপমান করলেন। অপমান কোথায় করলাম? যাহা সত্য তাহাই বললাম। আপনি দিন দিন ঝগড়াটে হয়ে যাচ্ছেন। তোমার মতো একটা মেয়ের সাথে থাকলে যে কেউ ঝগড়াটে হয়ে যাবে। আমি ওনার দিকে চোখ পাকিয়ে তাকালাম। মাথায় একটা বুদ্ধি আসতে আমি ওনার দিকে তাকিয়ে বাঁকা হাসলাম। আমি ওনার শরীরে সুরসুরি দিতে শুরু করলাম। প্রায় মিনিট 5 মতো আমি ওনাকে সুরসুরি দিলাম, কিন্তু ওনার কিছুই হলো না। একটু হাসলেনও না। যেভাবে বসেছিলেন সেভাবেই বসে আছেন। উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, এবার আমার প্রাণ। মানে? আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমি বাকিতে বিশ্বাসী নই, নগদী বিশ্বাস। আমি কারো কাছে দাঁড় রাখি না। কথাগুলো বলেই উনি আমাকে সুরসুরি দিতে শুরু করলেন। ওনার কিছু না হলেও আমার অবস্থা বেগতিক। হাসতে হাসতে আমি বিছানায় গড়াগড়ি খাচ্ছি। ওনাকে থামতে বলছি, কিন্তু উনি থামছেনই না। তোমার হাসির মতো তোমার কণ্ঠ অনেক ভয়ঙ্কর। আপনি আবারও আমার কণ্ঠকে অপমান করেছেন। আপনি জানেন কত ছেলে আমার এই কণ্ঠের প্রশংসা করছে? কত ছেলে আমার এই কণ্ঠ শুনেই প্রেমে পড়ে গেছে। হঠাৎ উনি রেগে গিয়ে আবার হাত দুটো বিছানায় চেপে ধরেন। হঠাৎ ওনার রেগে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। ওনার এমন হুটহাট আক্রমণে কোন দিন না জানি আমি হার্ট অ্যাটাক করে ফেলি। উনি তীক্ষ্ণ কণ্ঠে বলেন, তুমি? উনি ওনার কথা আর সম্পূর্ণ করতে পারলেন না। তার আগে ওনার ফোনটা বেজে ওঠে। উনি আমার এক হাত ছেড়ে দিয়ে ফোনটা বের করলেন। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে উনি আমাকে ছেড়ে দিলেন। ফোনটা নিয়ে জটপট বেলকনিতে চলে গেলেন। উনি বেলকনিতে চলে যেতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এতক্ষণ যেন দমটা আটকে ছিল। কতক্ষণ ধরে লাফাচ্ছি ফুলটা ফাড়ার জন্য, কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছি না। এই বাসার সামনে একটা মোটামুটি বড় একটা বাগান আছে, বিভিন্ন ফুল গাছে ভরপুর। ফুল আমার বরাবরই প্রিয়। বেলি ফুল একটু বেশিই প্রিয়। হুট করে ইচ্ছে জাগলো বেলি ফুলের মালা গাঁথা। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ফুল পাড়তে বসেছিলাম, কিন্তু হাত দিয়ে ফুল কিছুতেই নাগাল পাচ্ছি না। হুট করে কারো হাসির শব্দে আমি ভয় পেয়ে গেলাম। হাসির শব্দটা একদমই অপরিচিত। আমি গাড় ঘুরিয়ে পিছনে তাকাই। আমার থেকে একটু দূরে রুদ্র দাঁড়িয়ে আছেন। বুকে 2 হাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি যে হাসতেও পারেন সেটা আমার অজানা ছিল। ত্রয়ীর মতো আজকে আমারও মনে হচ্ছে উনি এত কিউট কেন। ওনার হাসিতে আমি ফিদা হয়ে গেলাম। উফ, এই মানুষটা এতটা পারফেক্ট কেন? ওনার সব কিছুই নিখুঁত। হাসলেও যে একটা মানুষকে এত সুন্দর লাগতে পারে আমার জানা ছিল না। ইচ্ছে করছে কপালে একটা নজর ফোঁটা দিয়ে দিই, যাতে কেউ নজর না দিতে পারে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, তোমার মতো আঙ্গুর সাইজ মেয়ে এই ফুল নাগাল পাবে না। আমি গাল ফুলিয়ে ওনার দিকে তাকাই। উনি কিউট না, আস্ত একটা বজ্জাত। আমাকে ফিঞ্চ মেরে কথা বলার একটা সুযোগ উনি ছাড়েন না।
আমি চলে আসতে নিলে উনি আমাকে ডেকে ওঠেন, কি হলো, ফুল নিবা না? না, এই ফুলগুলো দেখতে ভালো না। আমার কথা শুনে উনি আরও বেশি হাসা শুরু করে দিয়েছেন, যেন আমি কোনো জোকস বলছি। উনি হাসতে হাসতে আমার উদ্দেশ্য বলেন, ইউনো, তোমার অবস্থাও হয়েছে শেয়ালের মতো, আঙ্গুর ফল টক। আমি ওনার দিকে তাকিয়ে আগে পটমট করতে করতে বলি, আমার কোচিংয়ের সময় হয়ে গেছে, আপনি কি নিয়ে যাবেন নাকি আমি একাই চলে যাব? আজকে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, তুমি একাই চলে যাও। যেতে পারবা তো একা? রাস্তা চিনবা? তুমি তো আবার পিচ্ছি, রাস্তা হারিয়ে ফেলতে পারো। আমি ওনার দিকে চোখ রাঙিয়ে তাকাই, তারপর শব্দ করে হেঁটে চলে আসি। শব্দ করে হেঁটে আসার উদ্দেশ্যই হলো ওনাকে বোঝানো আমি ভীষণ রেগে আছি। উনি নিয়ে আসবেন না বলেও নিয়ে আসছেন। আমি প্রথমে ওনার সাথে না আসতে চাইলে উনি বলেন, তোমাকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু এমন কিউট বউ পাওয়া যাবে না। কোচিংয়ে আসতেই তৈর বকবক শুরু হয়ে গেল। ওর কথাটাকে পাত্তা না দিয়ে ক্লাসে চলে আসি। স্যার ক্লাস করাচ্ছেন। হঠাৎ করে কেউ ঘুতা মারল। পাশে তাকিয়ে দেখি ত্রয়ী। আমি ইশারায় জিজ্ঞেস করি, কি হয়েছে? ত্রয়ী ফিস করে বলে, ওই ছেলেটা তোর কে হয়, বল না প্লিজ। আমি ত্রয়ীর দিকে চোখ রাঙিয়ে তাকাই। আমার চোখ রাঙানো দেখে ত্রয়ী চুপ হয়ে যায়। অতঃপর মনোযোগ সহকারে সবগুলো ক্লাস শেষ করি। ক্লাস থেকে ভাব নিয়ে বের হলাম। ত্রয়ী তখন থেকে এক প্রশ্নই করে যাচ্ছে। আমি ত্রয়ীর প্রশ্ন উত্তর না দিয়ে একটু বেশি ভাব নিয়ে হাঁটছি। তুই এত ভাব নিচ্ছিস কেন, বল না ছেলেটাকে। আমি বেশ ভাব নিয়ে বললাম, আমার খালাতো ভাই। আমার কথা শুনে ত্রয়ী অবাক হয়ে যায়। অবিশ্বাসী সুরে বলে, তুই সত্যি বলছিস রিয়া? আমার বিশ্বাস হচ্ছে না, এই কিউট ছেলেটা তোর খালাতো ভাই। আমি জ্ঞান হারাবো। আল্লাহ, এ মেয়ের রুদ্র আমার খালাতো ভাই। এটা শুনেই জ্ঞান হারানোর মতো ভাব করছে। যদি শুনতো রুদ্র আমার হাজব্যান্ড, তাহলে হয়তো হার্ট অ্যাটাক করতে। এত সুন্দর খালাতো ভাই থাকতে তুই সিঙ্গেল? আমার বিশ্বাস হচ্ছে না রিয়া, সত্যি করে বলতো, তোর খালাতো ভাইয়ের সাথে তোর কোনো চক্কর চলছে না তো? এত সুন্দর একটা ছেলে চোখের সামনে থাকলে সিঙ্গেল থাকা অসম্ভব। বোন, সবাই তো আর তোর মতো না। রাস্তাঘাটে যাকে দেখিস তাকে দেখেই ক্রাশ খাস। বাইক আছে এমন ছেলে দেখলেই তুই পাগল হয়ে যাস। হোয়াট এ বাইক বলে চিৎকার শুরু করিস। তোর আব্বু আসছে তোকে নিতে, যা এখান থেকে এখন পুট। আজকে তোকে কথা শুনে আমি একটুও রাগ করলাম না। তোর খালাতো ভাইকে আমার ভীষণ ভালো লাগছে। ওনাকে পটাতে তুই আমাকে সাহায্য করবি? কথাগুলো বলে লজ্জা মুখ করে ত্রয়ী চলে গেল। আমি তুই যাওয়ার দিকে আহাম্মকের মতো তাকিয়েছি। আমার জামাইকে পটানোর জন্য আমার কাছে হেল্প চাইছে। মামনি রান্না করছে আর আমি মনোযোগ সহকারে মটরশুঁটি থেকে খোসা ছাড়াচ্ছি। এটা করতে আমার ভীষণ ভালো লাগে। মামনি হঠাৎ বলে ওঠেন, আমার রুদ্রটা আবার আগের মতো হয়ে যাচ্ছে, সেই চঞ্চল, দুরন্ত আর হাস্যোজ্জ্বল। আমি কতদিন পর আজকে ওকে প্রাণ খুলে হাসতে দেখলাম। সবই তোর জন্য সম্ভব। তোর সাথে কেউ কিছুদিন থাকার পর কিছুতেই গম্ভীর মুখে থাকতে পারবে না। তুই ম্যাজিক জানিস সবাইকে হাসি খুশি রাখার। আর তোমার ছেলের সাথে থাকার পর কেউ হাসি খুশি থাকতেই পারে না। ওনার বাতাস আমার গায়েও লাগছে। না জানি কোন দিন আমি হাসতে ভুলে যাই। একটা না 2 ঘন্টা ধরে মুখস্থ করে যাচ্ছি, কিন্তু পড়া কিছুতেই শেষ হচ্ছে না। চুলে কারো স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। কি করছেন আপনি? তুমি তোমার পড়া পড়ো, আমার কাজে ডিস্টার্ব করো না, আর আমার কাজে তোমার কোনো ডিস্টার্ব হবে না। উনি আমার চুল নিয়ে নাড়াচাড়া করছেন। আমি আবার পড়ায় মনোনিবেশ করলাম। খোপায় কিছু একটা লাগালেন। আগে থেকে চুলগুলো খোপা করা থাকায় ওনাকে আর নতুন করে খোপা করতে হয়নি। নাকে বেলি ফুলের ঘ্রাণ আসতে খোপায় হাত দিই। খোপায় মালা জাতীয় কিছু একটা পরিয়ে দিয়েছেন। উনি ওনার কাজ শেষ করে বলেন, পারফেক্ট। আমি গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। আয়নার সামনে ঘুরে ঘুরে বেলি ফুলের গাজরাটা দেখতে লাগলাম। অসম্ভব সুন্দর গাজরাটা। উনি ওনার ফোনের দিকে তাকিয়ে বলেন, এত রাতে ইলান কেন ফোন দিল? কল রিসিভ না করলে বুঝবেন কি করে? হয়তো কোনো দরকার। ফোনটা রিসিভ করুন আর স্পিকারে দিন, আমিও কথা শুনবো। উনি ফোনটা রিসিভ করে স্পিকারে দেন। উনি ব্রু কুঁচকে বলেন, তোর আশেপাশে তো এত গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে কেন? তুই কোথায় এখন?
ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, তুই ব্রিজের উপর সুইসাইড টুইসাইড করতে গেছিস নাকি? ফাজলামো বাদ দে, আমি নিজের অনুভূতি প্রকাশ করতে এসেছি। অনুভূতি প্রকাশ করার জন্য ব্রিজের উপর যেতে হয়? ভাই, আমি বাবা হতে চলেছি। আই ক্যান নট বিলিভ দিস। নিউজটা শোনার পর আমি পাথর হয়ে গিয়েছিলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি নিজের ফিলিংসটা তোকে বোঝাতে পারবো না। পৃথিবীর সবচেয়ে সুখকর অনুভূতি হয়তো বাবা হওয়ার অনুভূতি। আমার বিশ্বাসই হচ্ছে না কেউ একজন আদো আদো গলায় আমাকে বাবা বলে ডাকবে, আমার হাত ধরে হাঁটবে। আমি আমার জীবনের সেরা আনন্দটা পেয়ে গেছি। হঠাৎ করে কানে একটা আর্তনাদ ভেসে এলো, গাড়ির চাকার শব্দ শোনা গেল। তারপর সবকিছু নীরব। তো ভিউয়ার্স, গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।